Hello everyone, good evening. হ্যালো অমৃতা দি, কেমন আছো বলো? গুড ইভিনিং। গুড ইভিনিং। একদম কেমন কাটলো বলো? আমরা তো খালি ভালোই কেটেছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স। মিস করলাম, তুই থাকলে আরো ভালো হতো। শুনতে পাচ্ছি। আমিও খুব মিস করছিলাম, ফটোগুলো দেখে খুব আফসোস হচ্ছিল যে গেলেই বোধ ভালো হতো। But হ্যাঁ, আজকে ভালো হতো, সবার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হতো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হয়ে উঠলো না, দেখি নেক্সট টাইম। তুমি তো বললে আবার আছে বোধহয়। হ্যাঁ, নেক্সট টাইম আবার তাহলে ভিজিট হবে। এই Okay. সমস্ত জায়গাতে, এই সমস্ত প্ল্যাটফর্মে তো একসঙ্গে একটু আসা যায় আমাদের, আর কিছুই নয়। হ্যাঁ, মানে একটু ফর্মালিটিজ এর বাইরেও বেরোনো যায়। ফর্মাল একদম একদম থাকে আমাদের, বাট তার বাইরেও কিছু গল্প গুজবার্তা হয়, অনেক ভালো। সত্যি খুব প্ল্যাটফর্মটা। তাই হোক, চেষ্টা করবো নেক্সট টাইম, দেখি। আর আমাদের এখানেও হচ্ছে, আমি দেখি সামহাউ হ্যাঁ, যদি। একটু ওয়েট করি তাহলে, একটু ওয়েট করা যাক। আমরা দু চারটে গল্প গুজব 7টা 5 নাগাদ শুরু করি। যাই হোক, তো উম, আমরা যে এই সিরিজে আলোচনা করছি, মানে আমার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে। আচ্ছা প্রায় 25 জনের মতো নেট সেট কোয়ালিফাই করেছে, জেআরএ কোয়ালিফাই করেছে। আচ্ছা আহ, তারা অনেকেই এবার সিএসসি তে অ্যাপিয়ার করবে, সিএসসি ইন্টারভিউ ফেস করবে। তো যেহেতু তারা সকলেই সিএসসি ফেস করবে, ইনক্লুডিং মি, আমিও কখনো চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়নি। পিএইচডি ইন্টারভিউ দিয়েছি 4টে, তার মধ্যে 2টোতে সিলেক্টেড, এবং পোস্টডক একটা। তো কিন্তু এই সুযোগটা হয়নি। তো যাই হোক, এটা আমার জন্য একটা লার্নিং বিষয় থাকবে, যে আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখবো আজকে। তুমি আমাদের বলো যে কি করে আমরা সকলে, এবং আমাদের এই স্টুডেন্টের বাইরেও, মানে আমাদের স্টুডেন্টের স্ট্রেংথের বাইরেও আরো অনেকে দেখছি জয়েন করেছে, আরো অনেক জয়েন করবে, মোটামুটি 50 জন জয়েন করেই। এবং আমাদের এটা রেকর্ড হয়, রেকর্ড হচ্ছে এখন। আমরা এটা শেয়ার করব আবার ইউটিউবে। অনেকেই আছে যারা দেখতে পারে। আমি আগেরগুলো একটু দেখেছি। আমি দেখি, অনেক কিছুই দেখি, এখান থেকে অনেক কিছু শেখারও থাকে। তো সেটা আমিও ভীষণ ফলো করি। এবং শুধু তাই নয়, আমি আমার স্টুডেন্টদেরকে, আমার নিজের স্টুডেন্টদেরকে যারা অ্যাসপিরেন্টস, তাদেরকে আমি কিন্তু লিঙ্কগুলোকে ফরওয়ার্ড করি এবং তাদেরকে আমি বলি যে তোমরা এগুলো দেখবে বিশেষ করে। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা কাজও হচ্ছে। এবং আমার মনে হয় এগুলো যদি আমাদের সময় আমরা পেতাম, আমরাও হয়তো কোথাও গিয়ে আহ উপকার হতো আরো বেশি। হুম। আহ, ভালো, এগুলো চর্চায় থাকা ভালো, এইভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া তো আরোই ভালো। তো আমরা চেষ্টা করছি, যাক, মনে হচ্ছে তাহলে ভালো কিছু করছি, যেহেতু তুমি বললে যে তোমার। একদম না, আমি এটা করি, এটা আমি আগেও তোকে বলেছি। মানে হোয়াটসঅ্যাপে আমরা এক্সচেঞ্জ হয়েছে আমাদের মেসেজ এই নিয়েও। আমি ওদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে ভীষণ ভাবে বলি। এবং আমার স্টুডেন্টরা কিন্তু স্যারকে চেনেন, সাদ্দাম স্যারকে চেনেন। আমাকে বোধহয় সবাই চিনে গেছে, আর বোধহয় কেউ বাকি নেই পশ্চিমবঙ্গে। একদম। এটা খুব ভালো বিষয়, এটা সকলের ভালোবাসা পাচ্ছি এইভাবে, তোমরা সাথে আছো, সাপোর্ট করছো, করবে আগামী দিনে। আরো অনেক কিছু প্ল্যান আছে, এরপর আরো অনেক প্ল্যান আছে বড় বড়। আহ, করছি, কমিউনিকেশন চলছে সেগুলো, সেই সমস্ত আলোচনা হবে আমাদের। আমরা যে উদ্দেশ্যে আজ এখানে এসেছি তাহলে সেটা হচ্ছে সিএসসি ইন্টারভিউ প্রিপারেশন। সিএসসি ইন্টারভিউ আমরা কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে প্রিপারেশন নিলে আমাদের সুবিধা হয়। তো তুমি একটু তোমার অভিজ্ঞতাগুলো আছে আমাদের বলো। তবে এবং এবং তার সাথে আমাদের কিছু সাজেশন দাও, যে যদি তুমি ইন্টারভিউ বোর্ডে থাকতে, এবং তুমি খুবই আশাবাদী যে কিছুদিন হয়তো তোমাকে ইন্টারভিউ বোর্ডেও দেখতে পাবো, ইউনিভার্সিটিতে দেখতে পাবো, এবং ইন্টারভিউ বোর্ডেও দেখতে পাবো, খুবই আশা, তো অনেক বড় পজিশনেই দেখতে পাবো, তুমি খুব ভালো কাজ করছো আর কি। তো আমরা সবাই সেটার মানে আশা করছি, সেই পজিশনে গেলে আমাদের আরো অনেক অভিজ্ঞতা আমরা সঞ্চয় করার সুযোগ পাবো। বাট আজকের আমাদের একটু সাজেশন দাও যে কিভাবে আমরা, তুমি যে ভবিষ্যৎ কাজগুলো করবে এবং অতীতে যেগুলো করে এসেছো, সেখান থেকে ঠিক কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া যায়। তবে তার আগে আমি আমার স্টুডেন্ট এবং বাইরের সকল এই সমস্ত অংশগ্রহণকারীদের যারা আছে এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেককে একটুখানি তোমার সম্পর্কে একটু বলে দিই, সুবিধা সম্পর্কে একটা পরিচিতি পেল। আহ, আমরা এখন কথা বলছি ডক্টর অমৃতা ব্যানার্জির সঙ্গে। অমৃতা ব্যানার্জি তোমরা জানো যে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিধানচন্দ্র কলেজে। আমি অলরেডি প্রস্তাবে দিয়েছি, ফায়ার দিয়েছি, পোস্টার দিয়েছি, তুমি অনেকেই দেখেছো। যারা জানো না তাদের জন্য বলি যে দিদি এখন বিধানচন্দ্র কলেজ আসানসোল, আসানসোল এই কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডার এই কলেজটি রয়েছে, সেখানে
দীর্ঘদিন ধরেই তিনি পড়াচ্ছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তিনি পড়িয়েছেন, হিউম্যান রাইটস এর অনেক ক্লাস নিয়েছেন তিনি। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানোরও অভিজ্ঞতা তার আছে। তো কাজে একেবারে ডাউন টু টপ আমার মনে হয় সমস্ত অভিজ্ঞতা আছে। যাদবপুর ইউনিভার্সিটি তিনি স্টুডেন্টও আমার ঠিক কলকাতার মতো কলেজে, অনেক কলেজেই তিনি পড়ানোর তার সুযোগ হয়েছে। তো এবং দীর্ঘদিন ধরে টিচিং লাইফে আছেন। তো সব মিলে অনেক নলেজের ভান্ডার বলা যেতে পারে, অ্যাটলিস্ট আমাদের জন্য, আমাদের খুবই কাজ। দেখি দিদির কাছ থেকে কতটা আমরা নিতে পারি, দিদি আমাদের কতটা অল্প সময়ের মধ্যে দিতে পারে। আর যদি সম্ভবপর না হয় তাহলে তো আবার আমরা ডাকবো দিদিকে আরো কিছু ক্লাস নেওয়ার জন্য আমাদের, যে অ্যাটলিস্ট যদি কিছু ডেমো আমাদের কিছু স্টুডেন্ট যদি দিতে চায় যে কিভাবে ডেমোটা দিলে ভালো হয়, এবং সেখানে যদি কিছু সাজেশন দিতে যায়, অবশ্যই সেটা যদি আজকের ক্লাসে হয়তো সম্ভবপর হবে না, বাট যদি দিদি টাইম হয় আমরা একবার দেখে নেব। তো এই তো ডক্টর অমৃতা ব্যানার্জি আমাদের সাথে আছে। তো এখন দিদি আমাদের সাথে। চলো তুমি শুরু করো তোমার অভিজ্ঞতা দিয়ে একদম। আচ্ছা, প্রথমেই শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই যে ডক্টর সাদ্দাম হোসেন সরকার আমার স্নেহের ভাই। সে যে আজকের দিনে দাঁড়িয়ে এই অপরচুনিটিটা দিয়েছে ইন্টারাক্ট করার জন্য, ইন্টারাকশন, এবং কাদের সাথে যারা ভীষণ রকম ব্রাইট এবং অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আমি ডেফিনেটলি আমার নিজের এক্সপিরিয়েন্স সবার সাথেই শেয়ার করব। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই প্রথমেই, যে আমি এখানে কোনো বক্তা বা কোনো কিছু হিসেবে নয়, তোমাদের মতোই একজন ভাবো আমাকে, কারণ একটা সময় আমিও এই ফেজটা কাটিয়েছি, যখন আমি মনে করি যে এই অ্যাংজাইটি, কোথাও আবার হোপ, আর লটস অফ কোয়েশ্চেন্স, এই তিনটে জিনিস আমাদের ওই সময়ও কাজ করেছে, এখনো কাজ করে। যখন আমি অন্য কোথাও যাই, কোথাও ইন্টারভিউ হচ্ছে বা কারোর সাথে কথা বলতে হবে, বা খুব সাধারণভাবে যদি আমি ভাবি যে যখন আমরা কোনো কনফারেন্সে যাই, এই যে এক্ষুনি স্যার কথা বলছিলেন, ডক্টর সাদ্দাম স্যার কথা বলছিলেন যে কনফারেন্স কেমন কাটলো রাঁচিতে। খুব আমরা জাস্ট দুদিন আগেই একটা কনফারেন্স, তো তার আগেও আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই, আমরা কি বলবো, আমরা কি করব, কিভাবে জিনিসটা প্রেজেন্ট করব। তো সবকিছু নিয়েই আমি আজকে একটু কথা বলবো। এবং প্রথমেই বলি যে কলেজ সার্ভিস কমিশন আমি একবারই দিয়েছি, প্রথমবার, এবং সেটি ছিল 2015-তে ফর্ম বেরিয়েছিল আমাদের, 16তে ইন্টারভিউতে কল করা হয়েছিল, এবং 16তে আমাদেরকে চিঠি এসেছিল আর কি, বাড়িতে যেরকম সবাইকার চিঠি আসে। এবং ঠিক আছে, ফরচুনেট এনাফ যে প্রথম অ্যাটেম্পটই ক্র্যাক করেছিলাম। তো এইটা বলার কারণ এখানে এইটা নয় যে আমি প্রথমবারই ক্র্যাক করতে পেরেছি, না। ওই সময় আমি যেটা বলতে চাই, আমাদের কিন্তু রিক্রুটমেন্টটা একটা হিউজ পরিমাণে ছিল, হিউজ পরিমাণে হয়েছিল, এবং কম্পিটিশন ডেফিনেটলি ছিল, কিন্তু অপরচুনিটিটা কোথাও গিয়ে আমার মনে হয় আমাদের সময়কালীন একটু বেশি হয়েছিল, কারণ সেই সময় প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো আমি ঠিক জানি না এবছর আপনারা যারা বসছেন তাদের কত কি ভ্যাকেন্সি লিস্টে আপনারা জানবেন, আপনাদের নিশ্চয়ই একটা লিস্ট ওরা বার করে, সেখানে আপনারা জেনে যাবেন আগে থেকে যে কটা কি ভ্যাকেন্সি আছে। আর এই আমার এক্সপিরিয়েন্সটা শুরু করার আগে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের মধ্যে না একটা ভীষণ রকম বড় মিথ কাজ করে, এবং মিথটা হলো, ওই মিথটা আমাদের ভাঙতে হবে। উই শুড ব্রেক দ্যাট বিগেস্ট মিথ অ্যাবাউট দ্য ইন্টারভিউ বোর্ড। হ্যাঁ, সেটা কি জিনিস? সেটা হলো একটা আমরা মিসকনসেপশন নিয়ে ভীষণ চলি অনেকেই। সেটা হলো আমরা অনেকে মনে করি যে বোর্ডে যারা থাকেন আমাদের প্রচুর সিনিয়র প্রফেসররাই ওখানে বসেন বোর্ডে, এবং আমাদের কোথাও গিয়ে একটা ধারণা কাজ করে যে তারা আমাদেরকে ভীষণ রকম স্ট্রেস বা কনফিউজ করার জন্য, বা কোথাও গিয়ে একটা এমন কোয়েশ্চেন করবে যে একটা ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাব। তো এই ধরনের ভাবনাটা আমাদের একদম মন থেকে বার করে দিতে হবে। কেন? কারণ ওখানে গিয়ে বা ওই বোর্ডের মধ্যে গেলেই, মানে ভেতরে ঢোকার পরে, প্রবেশ করার পরেই আমরা কিছু চেনা মুখকে দেখতে পাবো,
চেনা প্রফেসরসদের দেখতে পাবো, এবং তারা ভীষণ রকম সাপোর্টিভ। এই কথাটা মাথায় রাখতে হয় প্রত্যেকে, ওখানে যারাই বসে থাকে তাদের মধ্যে এটাই কাজ করে যে এখানে যারা ভালো ইন্টারভিউ দেবে তারা এখান থেকে যাতে পরবর্তীকালে তারা কোথাও না কোথাও গিয়ে পড়াতে পারে এবং ভালোভাবে তারা যেন পড়াতে পারে, এটাই তাদের মধ্যে থাকে। তাদের কিছু ফর্মালিটি থাকে, তারা কিছু প্রশ্ন করে এবং সেই প্রশ্নটা ঘুরিয়ে কিছুই করে না, যেভাবে তুমি নিজে প্রিপেয়ার হয়ে যাবে সেভাবেই তারা করে। তারা ওখানে বসেই থাকে নম্বর দেওয়ার জন্য, এটা আমার খুব মনে হয়েছে। তো এইটা হলো প্রথম জিনিস, যে আমাদের এই মিসকনসেপশনটা বা এই মিথটাকে, ভেতর থেকে ভয়টাকে, এই ব্যাপারে ভয়টাকে বাদ দিয়ে চলতে হবে। আচ্ছা, এবার হলো চলে আসি যে কিভাবে আমি ইন্টারভিউটা ফেস করেছিলাম। প্রথমেই বলি যে 3টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি জিনিস? একটা হলো, আমি যেই টপিক নিয়ে কথা বলবো, আমি সবটাই বলবো, আমি কি টপিকে কথা বলেছি, কি তার মধ্যে কি ছিল না ছিল, কারণ আমার মনে আছে, সবটাই আমার মনে আছে। তো ওনারা 3টে জিনিস দেখেন। কি কি দেখেন? একটা হলো তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, দ্যাট ইজ ক্ল্যারিটি অফ কনসেপ্ট। দ্বিতীয়ত, তোমার কনফিডেন্স লেভেল কতটা, তুমি কনফিডেন্টলি কতটা কথা বলতে পারছো। আর তৃতীয়ত, তোমার টিচিং এবিলিটি, তুমি যে জিনিসটা পড়াচ্ছ বা তুমি যে ভাবে নিজেকে তৈরি করে এসেছো, সেই সময় দাঁড়িয়ে ওইখানে তুমি কতটা রিচ করতে পারছো, এই জিনিসগুলো প্রধানত দেখা হয়। আচ্ছা, এবার আমি যদি বলি যে যে প্রথমেই যে জিনিসটা ওনারা জিজ্ঞাসা করেন, একটা নর্মাল ভাবে তো ডেফিনেটলি তুমি তোমার নাম জিজ্ঞেস করলো, তুমি কি কি করছো বা কি করেছো সেগুলো জিজ্ঞেস করবে। একটা জিনিস মাথায় নিয়ে ঢুকতে হবে, আমি কিন্তু একটা স্কোর করে নিয়েছি যেটাকে বলা হচ্ছে এপিআই, যেখান থেকে শুরু হচ্ছে আমার মাধ্যমিক থেকে শুরু করে আমার লাস্ট যে ডিগ্রি, সমস্ত পয়েন্ট গুলো কিন্তু ওখানে থাকে। আচ্ছা, তারপরে আমাদের যে জিনিসটা দেখা হয় সেটা হলো গিয়ে যে আমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই টিচিং এক্সপিরিয়েন্সটা আমি কতদিন ধরে করেছি তার উপরে বেস করে একটা নম্বর থাকে। তারপরে আমার পাবলিকেশন কি আছে, কোথায় কি বৃত্তান্ত, প্রত্যেকটার উপরে একটা মাপকাঠি আছে এবং সেইগুলোর ওপরে একটা নাম্বারিং থাকে। তো সেই এপিআইটা আমি স্কোর করে ঢুকছি এবং তারপরে আমি যে জিনিসটা ফেস করছি সেটা কি ফেস করছি, এবার ইন্টারভিউ বোর্ডে 15 কি 20 এরকম থাকে। তো ওটা ডিপেন্ড করে কত কি পার্সেন্টাইল। তো এবার ওখানে 9 জন 8 জন টিচাররা বসে থাকেন, তারা প্রথমেই জিজ্ঞেস করবে যে তুমি আজকে কি নিয়ে ডেমো দেবে। তো তোমার ডেমোটা তুমি যেটা তুমি প্রিপেয়ার করে যাবে সেটা তুমি ওখানে তখন প্রেজেন্ট করতে পারো। প্রেজেন্ট করার আগে 3-4টে জিনিস মাথায় রাখতে হবে। কি কি জিনিস? সেটা হলো আমার প্রেজেন্টেশন, আমি ওখানে কিছু নিজেকে বিশাল কিছু দেখাতে যাচ্ছি না। আমি যেটা ভীষণ রকম ভাবে, যেখানে আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, যেটুকু আমি বলতে পারবো, যেখান থেকে আমার যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো, সেই একটা টপিক আমি পড়ে যাব। সেটা খুব সাধারণ টপিক হতে পারে, সেটা যে কোনো টপিকই সাধারণ ভাবেই বলা উচিত। কোনো কমপ্লিকেটেড কোনো কিছু আমি বলবো না যেখান থেকে কমপ্লিকেশনস বাড়তে পারে। তো আমার কাছে সময় খুব কম থাকে। প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেওয়া হয় খুব বেশি বললে 6 থেকে 7 মিনিট, তার বেশি নয়। খুব ভালো 8 মিনিট 9 মিনিট, তার বেশি নয়। তো আমাকে ধরে যেতে হবে আমাকে 5 মিনিট আমার হাতে থাকবে, তাহলে আমাকে আমার প্রেজেন্টেশন যেটা আমি তৈরি করে যাব সেটা ভীষণ শর্ট, ভীষণ প্রিসাইজ এবং টু দা পয়েন্ট আমাকে কথা বলতে হবে। কথা বলে আমাকে এইটুকু বোঝাতে হবে যে আমার এর কনসেপ্টটা, দ্য কনসেপ্ট উইচ আই হ্যাভ, তার মধ্যে একটা ক্ল্যারিটি আছে। আননেসেসারি কোনো ইলাবোরেশনে আমি যাব না, আমার দরকার নেই। এবং
আমি যদি পারি তাহলে আমার আনসারের সাথে আমি যেটা করতে পারি সেটা হবে কিছু রেলিভেন্ট এক্সাম্পল দিয়ে আমি কথা বলতে পারি, এইটুকু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি বললাম? প্রথমে বললাম একটু শর্ট, প্রিসাইজ এবং টু দ্য পয়েন্ট, আননেসেসারি ইলাবোরেশন আমি যাব না, এবং আমি ভীষণ চেষ্টা করব যদি সম্ভব হয় যে আমি কন্টেম্পোরারি কোনো কিছু রেলিভেন্ট বা এক্সাম্পল দিয়ে যে টপিকটা পড়াচ্ছি সেটাকে নিয়ে আমি একটা আলোচনা করতে পারি বা নাও পারি, কোনো অসুবিধা নেই তাতে। তো তুমি সাপোজ আমি যেটা করেছিলাম, টপিক প্রেফারেন্স আমার সময় আমি বোর্ডে যেটা প্রেজেন্ট করেছিলাম, আমি খুব সাধারণ এবং খুব সিম্পল একটা টপিক নিয়ে কথা বলেছিলাম। সেটা হলো, আমার মনে আছে, সেটা হলো একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম আমি থমাস হবস, লক আর রুসো, এই তিনজনের ওপরে। তো আমি কি করেছিলাম, এটা একটা ভীষণ কমন থিম, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, বুঝতেই পারছি। তো আমি কম্প্যারিজনটা কিভাবে দেখিয়েছিলাম যে হিউম্যান নেচার, স্টেট অফ নেচার আর রোল অফ দ্য স্টেট, তিনজন কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন। পুরোটা বলার সুযোগ আমার হয়নি, কারণ সেটা কাউকেই সেই সুযোগটা ওনারা দেন না, মাঝখানেই থামিয়ে কিছু প্রশ্ন করবে। প্রশ্ন খুব সিম্পল প্রশ্ন থাকে। সিম্পল প্রশ্ন বলতে যে টপিকের ওপর বলছি সেই টপিকের ওপরেই কথা ওনারা জিজ্ঞাসা করেন। যে টপিকের ওপরেই পড়ে যাবেন আপনারা, আপনাদের মাথায় রাখতে হবে যে আমাকে কিছু বইয়ের নাম, রেফারেন্স আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমাকেও জিজ্ঞেস করেছিল যে আপনি যে ডেমোটা দিলেন, আপনি যখন এটা ক্লাসে পড়াবেন তখন আপনি এটার উপরে কি বই রেফার করবেন, ঠিক আছে? তো রেফার করবেন যখনই এই কথাটা বলবে, তো তখনই মানে একটা কণ্ঠস্থ থাকতে হবে, আমাকে দুটো বা একটা দুটো বইয়ের নাম আমাকে কিন্তু খুব সুন্দরভাবে বলতে হবে। সেটা আমি বলতে পারি সাবাইন বইয়ের নাম, জিএইচ সাবাইন, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়ানো মানে জিএইচ সাবাইন, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, এই বইটার নাম আমি করতে পারি। আবার আমি জেসি জোহারির নামও কিন্তু করব, আমি জেসি জোহারির নামও করেছিলাম, জেসি জোহারি পলিটিক্যাল থট যে বইটা, সেটার নামও আমি করতে পারি। এবার এখানে আপনাদের অনেক সময় একটা দ্বন্দ্ব কাজ করে, একটা ইজি বইয়ের নাম করব, তখন যদি তারা মনে করেন ও কিছুই পড়ে আসেনি, না, ওনারা ওটা দেখেন না। ওনারা, কারণ আমি যদি ইন্টারভিউ ক্র্যাক করি তাহলে আমি কোথায় যাব সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, যতই ভালো র্যাঙ্ক হোক, এবার আমাকে তো দেখতে হবে যে কোন কলেজ খালি আছে। তো আমাকে একটা প্রত্যন্ত একটা জায়গায় পাঠালো, তো সেখানে আমি একটা গাল ভরা নাম দিয়ে দিলাম সাবাইন, তারা বুঝবে না, তারা কিন্তু জেসি জোহারিটা অনেক ইজি ভাবে বুঝবে। তো আমাকে আমার স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, আমাকে এটা মাথায় রাখতে হবে। তো আমি সিম্পল ভাবে কয়েকটা জিনিস মাথায় নিয়ে যাব। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওনারা যেটা দেখেন যে তোমার নলেজের ওপর তুমি যেটা নিয়ে বক্তব্য রাখছো সেটার মধ্যে তোমার ডেপথ আছে কিনা, তোমার অ্যানালিটিক্যাল একটা এবিলিটি আছে, ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু বোঝা যায় যে একটা ও পড়াতে পারবে কিনা। এই যে আমি কথা বলছি, আমি জানি না যে whether I can reach out to you all or not, আমি বোঝাতে পারছি কিনা, হ্যাঁ, একটা ক্ল্যারিটি আছে কিনা। এই টিচিং ক্ল্যারিটিটা ওনারাও কিন্তু ওখানে বসে এইটাই ওনারা দেখেন, এর বাইরে কিচ্ছু দেখেন না। আচ্ছা, এরপরে শুধু যে আপনাকে ডেমো থেকে প্রশ্ন করবে সেটা নয়, তারা সাবজেক্ট থেকেই প্রশ্ন করবে। এখানেও একটা ভয় কাজ করে, সেই ভয়টা হলো, বাপরে পলিটিক্যাল সায়েন্সে এতগুলো বিষয়, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সোশ্যাল, আরো অনেক এত কিছু আছে। তো কোথা থেকে প্রশ্ন করবে, না, এই ভয়টা একদম পাবেন না। আপনাদের যখন এই প্রশ্নটা করবে, আপনার প্রেফারেন্স মানে আপনি কোন জায়গাটায় ভালোভাবে পড়ে এসেছেন বা পড়াতে পারবেন, তখন আপনার যেটা ভালো লাগার বিষয় আপনি সেটাই বলবেন, এবং তার ভেতর থেকেই তারা প্রশ্ন করবে, তার বাইরে থেকে তারা একটা প্রশ্নও করে না। আরেকটা বিষয় হলো গিয়ে, আমরা যখন কথা বলবো, আমরা যখন আমাদের ইন্টারভিউ বোর্ডে মানে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, সেই সময় অনেকের মনে হতে পারে আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, আমি ইংরেজি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, বা আমি হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি,
আমি কিভাবে কথা বলবো সেইটা কতটা ওনারা গ্ল্যাডলি নেবেন। ওনারা আপনি যে ভাষাতেই কথা বলুন, ওনারা জাস্ট আপনার ক্ল্যারিটিটা দেখবে। তো আপনি যেই ভাষাতে মনে করবেন যে আপনি ভালোভাবে আর্টিকুলেট করতে পারবেন, ইফ ইউর ইংলিশ ইজ স্ট্রং, সিম্পল ইংলিশ ব্যবহার করবেন। ডোন্ট আর্টিকুলেট উইথ এনি কাইন্ড অফ বড় সড়ো কি বলবো, মানে একটা ফ্যামলুয়েন্ট ইংলিশে কথা বললাম তার মানেই আমার চাকরি হয়ে যাবে না। খুব সাধারণভাবে, খুব নর্মাল সিম্পল ইংলিশে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, কারণ আপনি যাদেরকে পড়াবেন তারা সিম্পল ইংলিশটাই বোঝে। যারা ইন্টারভিউ নিচ্ছে তারা আজকে এক্সপার্ট, তারা আমাদের স্যার, তারা তো জানবেনই, অনেকটা বেশি জানবেন, কিন্তু আমাদেরকে যাদের পড়াতে হবে তাদেরকে ক্ল্যারিটিটা, তাদেরকে আমাকে সাবজেক্টটাকে বোঝাতে হবে। বাইলিঙ্গুয়াল ভাবে কথা বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, ইংরেজি বাংলা, কিন্তু চেষ্টা করবেন যে ভাষায় আপনার দক্ষতা বেশি সেই ভাষাটা ব্যবহার করতে, আর কিছুই নয়। যখন আপনি ডেমো তৈরি করবেন, তিনটে জিনিস মাথায় রাখবেন। ছোট্ট করে ডেমোটা তৈরি হবে, আমি এটার জন্য একটা সুন্দর এক্সাম্পল দেবো। সেটা হলো গিয়ে, আমরা যখন, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সেমিনারে পেপার প্রেজেন্ট করেন। এটা আমি খুব এখন মনে করেছি, মানে এটা আমার সময় এভাবে কেউ বলেনি, আমার সময় এভাবে কেউ বললে আমার খুব ভালো হতো আরো বেশি। সেটা হলো, পেপার যখন আমরা প্রেজেন্ট করি, আমাদের মাথায় কি থাকে যে আমরা কতটা টাইম লিমিট, আমরা কতটা টাইম স্প্যান পাবো। ঠিক আছে, ধরুন অনেক জায়গায় বলে দেওয়া হয় ইউ উইল বি গেটিং অনলি 5 minutes টু প্রেজেন্ট ইউর পেপার। তাহলে 5 minutes যখন ব্যাপারটা আমাদেরকে বলে দিচ্ছে, তো সেই পেপারটার মধ্যে আমাদের কি থাকবে, একটা নর্মাল টাইটেল যেটা বোঝা যায়, ক্ল্যারিটি উইথ ক্ল্যারিটি, তার থাকবে একটা ইন্ট্রোডাকশন, একটা এক্সপ্লেনেশন, একটা কনক্লুশন, দ্যাটস ইট, শেষ। তো এই তিনটে জিনিস যেভাবে আমরা একটা সেমিনারে প্রেজেন্ট করি, ওই তিনটে জিনিসই যদি আমাদের মাথায় ঠিকভাবে থাকে, তাহলেই আমি কিন্তু জিনিসটা আরো ভালো করে ডেমোটাকে আমি প্রেজেন্ট করতে পারবো। তো এইটা থাকবে আপনার বেসিক স্ট্রাকচার। এবার যে কনসেপ্টটা নিয়ে আপনি কথা বলবেন, চেষ্টা করবেন, আমরা অনেকে যেটা করি, ভীষণ একটা মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে ভীষণ রকম পড়ে 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 একটা মুখস্থ বিদ্যা না, আপনি ভীষণ সাধারণ ভাবে বোঝাবেন, নর্মাল, ভীষণ সাধারণ ভাবে। তাহলে দেখবেন অনেক ভীষণ অ্যাপ্রিসিয়েশন পাবেন। যতটা সাধারণ হতে পারবেন, যতটা ইজি ভাবে কথা বলতে পারবেন, যতটা রিচ আউট করতে পারবেন, আপনার কিন্তু সেই জিনিসগুলোই ওনারা ওই বোর্ডে বসে দেখেন। আগেই বললাম যে ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার, কারণ আমি এখানে আরেকটা এক্সাম্পল দেবো। আমাদের আসানসোলে অনেকগুলো কলেজ আছে, সেখানে আমাদের কলেজ আছে, আমি বিধানচন্দ্র কলেজে, আসানসোল গার্লস কলেজ আছে, বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ আছে, রানীগঞ্জ আছে, আরো অনেক অনেক কলেজেস আছে, যেগুলো সমস্তটাই কাজী নজরুলের আন্ডারে পড়ে। তার মধ্যে বিবি কলেজ, মানে বানওয়ারিলাল ভালোটিয়া কলেজে একটা শিফট আছে, সেটা হলো হিন্দি শিফট। মানে ওখানে যারা হিন্দি ভাষী, তারা কিন্তু সেই স্টুডেন্টরা পড়তে চায়। তার মানে যে হিন্দিটা ইট উইল নট বি গ্রান্টেড, এই ভয়টা কিন্তু এবার বার করে দেবেন। কারণ অনেক জায়গায় আছে যেখানে কিন্তু হিন্দি ভার্সনেও পড়াশুনো করানো হয়, স্টুডেন্টরা সেখানে ভর্তি হয়। তো ল্যাঙ্গুয়েজ মোড বারবার বলছি, আমি ভীষণভাবে স্ট্রেস দিচ্ছি যে একদম সিম্পল ক্লিয়ার, যে ভাষায় কথা বলবেন সিম্পল এবং ক্লিয়ার, সেটা যেন হয়। যদি দরকার পড়ে বাইলিঙ্গুয়াল হলেও কোনো ক্ষতি নেই। বেশি হেভি জার্গন যেন না থাকে, আননেসেসারি জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং কমিউনিকেশন ভীষণ ম্যাটার করে, কমপ্লেক্সিটি নয়। কমপ্লেক্সিটি আপনার উপর নির্ভর করছে, আপনি কতটা জিনিসটাকে কমপ্লেক্স করবেন। আপনার যদি কমিউনিকেশন স্কিল ঠিক থাকে, আপনি যদি বক্তব্য সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনাকে কেউ কিছু কোনোভাবেই কিন্তু আপনাকে আটকাবে না। আচ্ছা, এবার আমি দেখেছিলাম ওই এটার মধ্যে ডক্টর সাদ্দাম ভীষণ ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিল কিছু কিছু পয়েন্ট, সেটা নিয়ে আমাকে বলতে হবে। ওর মধ্যে ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটা হলো গিয়ে, আমি যখন কথা বলছি আপনাদের সাথেও, এখন অনলাইনে কথা বললেও আমি চেষ্টা করছি সবার, মানে এটা তো সম্ভব না, কারণ সবারই বেশিরভাগ মানে সবারই এখানে কেউই নেই আমি ছাড়া যার স্ক্রিন, মানে যাকে দেখা যাচ্ছে। তো যখন আমি কথা বলবো তখন চেষ্টা করব আমি আই কন্ট্যাক্টে কথা বলতে, আই কন্ট্যাক্টে কথা আমি বলবো।
খুব সফট, ভীষণ কনফিডেন্ট, বাট উই শুডন্ট বি রিজিড। ওকে, উই শুড বি কনফিডেন্ট, ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্ট থাকবো, রিজিডনেস যেন না থাকে নিজের মধ্যে। ন্যাচারাল হ্যান্ড, যদি আমার যেরকম একটা অভ্যেস আছে, একটা হ্যান্ড গেস্টার, মানে অনেক সময় কথা বলতে গিয়ে একটু একটু যখন একটু উত্তেজনা হয়ে যায়, হ্যাঁ একটু হাত পা নেড়ে দিই, হ্যাঁ সেটা যদি ন্যাচারাল থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন যে ওটা যতটা ন্যাচারাল হয়, যতটা ন্যাচারাল কনফিডেন্টলি আমি প্রেজেন্ট করবো। আননেসেসারি হাসার কোনো দরকার নেই, মানে আননেসেসারি কোনো কিছু আমি করবো না কাউকে প্লিজ করার জন্য, কারণ ওখানে এই ব্যাপারগুলো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কতটা কনফিডেন্টলি কথা বলছেন, আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রত্যেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রত্যেকেই না বলেও, মানে ধরুন আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেই স্যার যদি থাকেন, সেই জায়গাকার স্যার যদি থাকেন, সেই স্যার আপনাকে প্রশ্ন নাও করতে পারে। আমার ক্ষেত্রে যেরকম করেননি, তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ওনারা ছাড়া বাকিরা প্রশ্ন করেন। তো যখন যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব, কনফিডেন্টলি উত্তর দেব, বারবার বলছি রিজিড হব না, এবং ন্যাচারাল যেন থাকি আমরা, যেন নর্মাল ন্যাচারাল ব্যাপারটা যেন থাকে আমাদের মধ্যে, কোনো কিছু যেন অধ্যত্ত ব্যাপারটা যেন না থাকে। এটা কোথাও গিয়ে আমার মনে হয় এটা যারা বসে থাকেন তাদেরকেও তো ডিসরেসপেক্ট করা, তাই না? তো যাই হোক, তো মোদ্দা কথা হলো, ইন ওয়ান সেন্টেন্স যদি আমি কথাটা বলি তাহলে হলো কনফিডেন্স উইদাউট অ্যারোগেন্স, দ্যাট ইজ দ্য কি। ঠিক আছে? তো এবার আমি যদি মনে করি যে সাপোজ ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকেন তারা তো ডেফিনেটলি ইভ্যালুয়েশন করার জন্যই বসে থাকেন, এবং সেই ইভ্যালুয়েশনটা কিসের জন্য, সেটা হলো ফিউচার টিচার, হ্যাঁ, যে আমাদের আগামী দিনে যে বহন করে চলবে। তো ফিউচার টিচার তারা সেই খোঁজটার জন্যই তারা বসে থাকে। তো ওই প্যাশনটা যেন আপনার মধ্যে থাকে, মানে আপনি যখন কথা বলছেন আপনি যেটা বোঝাচ্ছেন সেটা যেন তাদের কাছে অব্দি পৌঁছায়, এই ব্যাপারটা যেন আপনার মধ্যে কাজ করে, এটা মাথায় রাখবেন। আর যেরকম কিছু কিছু বিষয়, সাপোজ ধরুন ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল রিলেশনসে আমাদের কিছু কিছু জায়গায় মনে রাখতে হবে। ধরুন ইন্টারন্যাশনাল রিলেশনে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি তো ইন্টারন্যাশনাল, ধরুন ফর এক্সাম্পল আমি বলছি আপনি তো ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট, তাহলে আপনি এরকম দুটো বইয়ের নাম করতে পারবেন যে যেটা আপনি আপনার স্টুডেন্টদেরকে বলবেন ফলো করার জন্য। তো আপনি তখন বলবেন যে হ্যাঁ আমিও প্রাইমারিলি, ধরুন ফর এক্সাম্পল একটা বইয়ের নাম করলেন, যে ধরুন ফর এক্সাম্পল ভিএন খান্না, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইজি বই বলবেন, হ্যাঁ বিশাল হম্বি তম্বি নয়। হ্যাঁ, তো আমি এটা কোথাও গিয়ে একটা বেসিক সাপ্লিমেন্ট হিসেবে আমার স্টুডেন্টদেরকে আমি বলতে পারি, কারণ আমি যতদূর জানি ভিএন খান্নার কি একটা বোধহয়, আমি সাদ্দাম আরো ভালো বলতে পারবে, যে বাংলারও বোধহয় এটা একটা ট্রান্সলেশন আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, তো আপনার তাহলে কি হলো, দুটো কাজই হয়ে গেল কিন্তু। হ্যাঁ, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যেটা আপনি প্রথমেই বলছিলাম, প্রথম যে বইটা মাথায় আসে সেটা কিন্তু গবা, হ্যাঁ ওপি গবার বই নাম হলো গিয়ে অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। হ্যাঁ, এটা ছাড়া আমি তো আগেও বললাম সাবাইনের বই বলতে পারেন। তো এরকম কিছু কিছু জিনিস আবার ডাইরেক্ট, মানে আমাকে যেরকম বলেছিল যে হবসের লেখা একটা বইয়ের নাম বল, ঠিক আছে, মানে আমি বলছি তো ওনারা কিন্তু কোনো কিছু ভীষণ কমপ্লিকেট ভাবে বা কমপ্লিকেট কোয়েশ্চেনস ওনারা কিন্তু করেন না, খুব ইজি কোয়েশ্চেন করেন যেটা প্রত্যেকেরই জানা। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কাজ, মানে আমরা না চাইলেও অনেক সময় আমাদের এই জিনিসটা কাজ করে, সেটা হলো একটা নার্ভাসনেস। ভেতরে যখন আমি ঢুকছি অতগুলো প্রফেসরের সামনে নিজেকে দেখছি, একটা মনে হয় যে বাবারে, মানে একটা ভেতরে ভেতরে একটা নার্ভাসনেস কাজ করে যে আমি পারবো তো, কথাটা বলতে পারবো তো, যেটা শিখে এসছি বা পড়ে এসছি সেটা সেইভাবে প্রেজেন্ট করতে পারবো তো, এটা প্রত্যেকের হয়। এবং যারা বসে আছেন তারাও কিন্তু জানেন যেখানে ক্যান্ডিডেটের মধ্যে কাজ করবে, কিছু জনের মধ্যে এটা কাজ করবে। হ্যাঁ, তো আপনারা একদম মনে করবেন না যে এই যে আপনার মধ্যে যে অ্যাংজাইটিটা চলছে সেটা তাদের ওপর রিচ আউট করছে না, তারা সবটাই বুঝছে। তাই জন্য অনেক সময় ইন্টারভিউ বোর্ডে এটাও হয়, ওনারা কিন্তু বোঝেন যখন যে রিল্যাক্স হওয়ার জন্য এমনি নর্মাল প্রশ্ন করেন, মানে বাড়িতে কে আছে, এই আছে, এইগুলোও প্রশ্ন হয়, কিন্তু এর মানে এই নয় যে আমার ইন্টারভিউটা বাজে হয়েছে, না। হ্যাঁ, সেটা তখন মাথা আমি একটু কোথাও গিয়ে ঘাবড়ে গেছি, ওনারা সেটা বুঝতে পেরেছেন এবং আমাকে রিল্যাক্স করার জন্য এটা করছেন, জল খেতে বলতে পারে, মানে এই জিনিসগুলো অনেক কিছুই এখানে কাজ করে।
এবং এইগুলো নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই। যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধরুন কথা বলবেন বলে ভেবেছেন, সাবজেক্ট নিয়ে কথা বলবেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আর কি আপনার ডেমোটাকে তৈরি করবেন, সেখানেও আপনারা একটু বই দেখে যাবেন। বেসিক সেটা হলো আমরা সবাই জানি, মোহিত স্যারের বই পড়ে আমরা সবাই বড় হয়েছি। মোহিত ভট্টাচার্যর নিউ হরাইজন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সিম্পল বইগুলোই আপনারা যদি দেখে যান, কোনো অসুবিধা তো নেই তাতে। মানে আমার বক্তব্য হলো ওনারা দেখেন যে আপনি বেসিক সাপ্লিমেন্ট গুলো স্টুডেন্ট অব্দি পৌঁছাতে, আমি বারবার যেটা বলার চেষ্টা করছি সেটা হলো বেসিক সাপ্লিমেন্ট গুলো আপনি দিতে পারছেন কিনা, এটাই কিন্তু ওনারা দেখেন ওখানে বসে, আর কিচ্ছু নয়। বাকিটা নম্বর আপনি স্কোর করে নিয়েছেন, যেটা আপনার এপিআই বলে মার্কস স্কোর করেছেন, আর যে বাকিটা পড়ে থাকছে 15-20 নম্বর, সেই নম্বরটা ওনারা বসে আছেন দেবার জন্য, এবং তারা বসেই থাকেন নম্বর দেওয়ার জন্য, এমন নয় যে মার্কস খারাপ ইয়ে করার জন্য। আর আমি আরেকটা প্রথমেই বলেছিলাম যে কথাটা, যে সেমিনারে যেভাবে প্রেজেন্ট করেন, কথাটা কেন বলেছি, দেখবেন যখন সেমিনারে, এখন যদিও অতটা হয় না, ইন্টারাকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এটার জন্যই, আপনি যখনই আপনি কোনো বিষয় নিয়ে ধরুন একটা প্রেজেন্ট করছেন, পেপার প্রেজেন্ট করছেন, সেখানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, সেই উত্তরটা আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গেই দিতে হয়, হয়তো। তো এবার সেই যে উত্তরটা দিচ্ছেন, তার মানে কি আপনার ওই বিষয়টা আপনি যেটা নিয়ে বলেছেন সেটা নিয়েই আপনাকে প্রশ্ন করছে, এবং সেই উত্তরটা আপনাকে দিতে হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনার কনফিডেন্সটা বেড়ে যায়, অনেকটাই বাড়ে, এবং এটা ভীষণ কাজে দেয়। আপনারা নিজেরা দেখবেন, একটা প্রশ্ন করলো, তার উত্তর সঙ্গে সঙ্গে আপনি একটা আপনার মতো করে সুন্দর করে দিলেন, গুছিয়ে দিলেন। গুছিয়ে দেওয়া, যে কোনো জিনিস গুছিয়ে কথা বলছেন, গুছিয়ে কথা বলবেন, এই জিনিসগুলোই ম্যাটার করে একটা ইন্টারভিউ বোর্ডে। এর বেশি কিছু হয় না, কারণ প্রথমেই বললাম যে আমাদের সময়টা ভীষণই কম থাকে প্রত্যেকের কাছে, 5 থেকে 6, খুব বেশি হলে 8, এর বেশিক্ষণ কিন্তু ভেতরে আপনাকে রাখবে না। হ্যাঁ, তার মধ্যে আপনার সাথে কথা বলবে, আপনার ডেমো চলবে, এবং ডেমোর পরে আপনাকে এই বেসিক কিছু ছোট 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 প্রশ্ন করবে। তো এবং সেটাও আপনার এরিয়ার বাইরে নয়, মানে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করে নেবে যে আপনি কোনটা তৈরি করে এসেছেন, আপনি কোন বিষয়ে কথা বলতে চান, বা আপনি কোন কোন বিষয় নিয়ে পড়ে এসেছেন। আর আরেকটা জিনিস, যারা এক্সপিরিয়েন্স গেইন করে আসছেন, মানে এক্সপিরিয়েন্স বলতে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যারা আসছেন, বা আমি পরে আসছি যারা পিএইচডি করা বা পোস্ট ডক করা, তাদের কথা আমি একটু পরে আসছি। যারা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকছেন, মানে ওখানে ইন্টারভিউ বোর্ড ফেস করবেন, তাদেরকে আরো বেশি, তাদের পক্ষে আরো ইজি, কারণ তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করবে আপনি কি কি পড়াতেন বা কি কি পড়ান। আরেকটা জিনিস একটু বলি, ওখানে কিন্তু মিথ্যেটা বলবেন না, আপনি এটা বলবেন না যে আমি সব পড়াই, না, সব কেউ পড়ায় না। আর যদি পড়ানো, তা আপনাকে বিষয়টা সব পড়াতে হয় না। মানে ফর এক্সাম্পল, আমি ধরুন আপনি বলছেন যে আমি থিওরি পড়াই, তো কোন কোন থিওরি পড়ান আপনি সেটা স্পেসিফিক্যালি মেনশন করে দিন না। বা ধরুন আপনি ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়াচ্ছেন, তো আপনি থটের কোন কোন জিনিসগুলো পড়াচ্ছেন, ঠিক আছে, তো আপনি সেইভাবে যদি মেনশন করে দেন, ওনাদের পক্ষেও সুবিধা, আপনার পক্ষেও সুবিধা। জিনিসটা পুরোটাই আপনার হাতে, আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, ওখানে দাঁড়িয়ে আপনি যেভাবে যতটুকু বলবেন, ওনারা কিন্তু ততটুকুর বাইরে আপনাকে কোনো রকম প্রশ্ন করবে না, এইটা একটা। আর যারা ধরুন যারা পিএইচডি করে যাচ্ছেন ওখানে, বা পোস্ট ডক করে যাচ্ছেন, বা পার্সুইং পোস্ট ডক, তাদেরকে অনেক সময় আপনার ডেমোর পরে, বেসিক কোয়েশনের পরে জিজ্ঞাসা করতেও পারে, নাও করতে পারে, কারণ সময় যেহেতু কম। সেটা হলো আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার কাজের বিষয়টা কি। এবার ধরুন তাদের মধ্যে কেউ একজন এক্সপার্টাইজ ওই ব্যাপারে, তো তখন সেখান থেকে কোয়েশ্চেন করতে পারে, এবং সেটা আমার মনে হয় না যে আজকের দিনে পিএইচডি টপিক নিয়ে যে কাজ করছে বা যে পোস্টডক করছে যে বিষয় নিয়ে, সে তো ডেফিনেটলি সেই বিষয়ে একটা কোথাও গিয়ে এক্সপার্টাইজ গেইন করছে, তাই না? তো হচ্ছে বা হয়েছে, তো তার ভেতর থেকে প্রশ্ন করলে তার কোথাও গিয়ে মনে হওয়া উচিত নয় যে আমি এটা বলতে পারছি না বা পারবো না। আর যদি মনে হয়, আর প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করা বা জানা, নাই জানতে পারেন, এটাতে কোনো ক্রাইম নেই। হ্যাঁ, তো আপনি যখন যে ধরুন কোনো প্রশ্ন করলো যেটা আপনার সঠিকভাবে জানা নেই বা জানাই নেই, যদি সঠিকভাবে জানা না থাকে, আপনি সেটাই বলবেন যে আমার
পুরোটা আমি জানি না, আমি যতটুকু জানি আমি ততটুকু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আর যদি না জানেন তাহলে সেটাই আপনি বলবেন যে আমার এটা এখন এতটা আমি এই বিষয়ে আমি আরেকটু পড়াশোনা করব স্যার, আমাকে আমি এই 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 সাবজেক্টটার এই জায়গাটা আমি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ব্যাস হয়ে গেল। মানে জিনিসটাকে খুব নর্মাল, যেভাবে আমরা পড়াশোনা করেছি, যেভাবে আমরা টিচারদেরকে ক্লাসের মধ্যে ফেস করেছি, সেভাবেই কিন্তু আমরা কথা বলবো ওখানে। আলাদা করে এক্সেপশনালি বিশাল কিছু মনে করার দরকার নেই, খুব রিল্যাক্স ভাবে আমরা যাব, নর্মাল ভাবে যাব। এবং এই জিনিসগুলো আমরা এইভাবে যদি আমরা ফেস করি, আমার মনে হয় যে এটা খুব ইজি হয়ে যাবে যে কোনো ক্যান্ডিডেটদেরই ফেস করার জন্য। তো আমি বোধহয় আমার প্রত্যেকটা আমাকে যে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছিল আমি মোটামুটি বলেছি, যে মিডিয়াম ব্যারিয়ার নয়, কনসেপ্টটা ক্লিয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশ ভাবে কথা বলছি বা বাংলায় কথা বলছি, হ্যাঁ আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাতে কথা বলবো, সেইভাবে আমি প্রিপেয়ার করব। তবে হ্যাঁ, একটা জিনিস আমি যেটা ভুলে গেছিলাম বলতে, সেটা হলো টার্মিনোলজি। হ্যাঁ, মানে আমি বাংলায় বলতেই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় ইংরেজি টার্মিনোলজিটা আমি যদি জানি তো আমি ইংরেজিটা ইউজ করাটা বেটার। কারণ আমার মনে হয় বাংলা সত্যি ভীষণ কঠিন ভাষা, ভীষণ কঠিন। সেখানের যে টার্মিনোলজি গুলো না অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কিন্তু তারা যারা বসে আছেন তারা তো এক্সপার্টাইজ, তারা তো ভীষণ এক্সপার্ট। তো তারা ধরুন আপনাকে কিছু জিজ্ঞেস করলো, আপনি তখন বাংলায় বলছো, তাহলে তুমি বলতে পারছো না কেন? তো এই জিনিসটা যাতে আমাকে না ফেস করতে হয় সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি যদি ধরুন বলছি, আমি সেখানে ইংরেজি টার্মিনোলজি ইউজ করছি, তার মানে কি বায়োল্যাঙ্গুয়েজ হয়ে গেল? তাতে কোনো অসুবিধা নেই। আমাকে শুধু রিচ আউট করতে হবে। ডেমো কিভাবে দেবেন সেটাও আমি বললাম, কি কি বেসিক জায়গা আপনাকে ফলো করতে হবে সেটাও আমি বললাম। রেফারেন্স কি কি বই, কি ধরনের বই আপনারা মাথায় নিয়ে চলবেন সেটা আপনারা দেখে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা কলেজ সার্ভিস কমিশনে বসছেন। কলেজ সার্ভিস কমিশনে তাহলে আমাকে জানতে হবে যে আমাকে কিছু কিছু সিলেবাস, মানে প্রত্যেকটা জায়গা থেকেই তো, প্রত্যেকটা ইউনিভার্সিটিরই তো প্রফেসররা ওখানে থাকেন, কোনো না কোনো ইউনিভার্সিটির প্রফেসররা ওখানে থাকেন। তো ওখানে আমাকে একটা জিনিস কিন্তু জেনে যেতে হবে, সেটা হলো গিয়ে পারলে, এখন তো তাও এনইপি হয়ে গেছে, সিলেবাসটা একটু আমি যেন জেনে যাই। সিলেবাস কি আছে, কোন কোন ইউনিভার্সিটি কি ধরনের সিলেবাস ফলো করছে। আমি কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাসটাই ভালো করে প্রায়োরিটি দিয়ে রেখে যাব। কারণ কলেজ সার্ভিস কমিশন থেকে যেখানে আপনার রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু আপনার গ্র্যাজুয়েশন লেভেল, কোনো কোনো জায়গায় পোস্ট গ্র্যাজুয়েশন পড়ানো হয়, কিন্তু সেটা সর্বত্র নেই, এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যে প্রশ্নগুলো ওখানে জেনারেলি করা হয় বা আমি যে ডেমোটা দেব, সেটা আমি চেষ্টা করব যে আমার যেন ওটা গ্র্যাজুয়েশন, আমি সিলেবাসটা যদি ভালো করে দেখে যাই, মোটামুটি সমস্ত আপনারা যেটা করতে পারেন সেটা, মানে যেটা আমিও করেছিলাম, আমাদের সময় তো এনইপি ছিল না, তো আমি কিছু কিছু জায়গাকার সিলেবাস দেখেছিলাম, সেখান থেকে আমার মনে হয়েছিল যেটা কমন যে টপিক গুলো সেগুলো আমি দেখে যাব। হ্যাঁ, বা সেগুলো নিয়ে আমি কথা বলতে পারবো। আমার ডেমোটাও তার জন্য আমি ওইভাবেই করেছিলাম। যখন আমি করেছি যে হবস ল রুলস, বেসিক জিনিস সেটা সবাইকে পড়াতেই হবে, পড়তেই হবে। তো ওটা আমি কি করলাম, তাই জন্য কম্পারেটিভ অ্যানালিসিস করে দিলাম। তাও বিশাল কিছু ব্যাপার নয়, হ্যাঁ খুব সিম্পল ভাবে। তো ওই 3-4টে জিনিস যদি আপনারা যেগুলো বললাম সেগুলো যদি মাথায় রাখেন, আমার মনে হয় না আপনাদের ইন্টারভিউ বোর্ড ক্র্যাক করতে কোনো অসুবিধা হবে। বেশিটাই আপনারা বুঝে যান আপনাদের এপিআই কি হয়েছে সেটা, এবং প্লাস আপনাদের যে ইন্টারভিউ বোর্ডের যে নম্বরটা ওটা অ্যাড করে একটা আপনাদের নম্বর আসে, চুলচেরা বিচার হয়, বিশ্বাস করুন, মানে পয়েন্টের উপরে নির্ভর করে রিক্রুটমেন্ট। তো ওই তার জন্য কি ডেমোটাতে আমাদের ওই 3-4টে জিনিস প্রথমেই বলে দিলাম। টাইটেলটা খুব সিম্পল থাকবে, কোনো কমপ্লিকেশন, আমি কোনো কমপ্লিকেশনের মধ্যে ঢুকবো না, যাবো না। হ্যাঁ, তো ওই ইন্ট্রোডাকশন থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, আর একটা কনক্লুশন থাকবে। যদি কনক্লুশন অব্দি যেতে দেয় ভালো কথা, যদি না যেতে দেয় আগেই থামিয়ে দিয়ে প্রশ্ন করে, তাহলে আরো ভালো কথা, খুব ভালো। হ্যাঁ, আর তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আর কোন কোন বিষয় আপনি আর পড়াতে পারবেন, তো আপনি সেটা বলে দেবেন আপনি কোন কোন বিষয় পড়াতে পারবেন, তাহলে তো আরো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর পিএসসি স্কলারদের যে তাদের এক্সপার্ট এরিয়া একটা হয়ে যায়, যেহেতু একটা স্পেশালাইজেশনের জায়গা চলে আসে, হ্যাঁ, তো তাদেরকে ওখান থেকে জিজ্ঞেস করতে পারে যে আপনার স্পেশালাইজেশনে আপনি কিভাবে দেখছেন, কি করছেন, মানে এই জিনিসগুলোকে এইভাবেই
কি বলবো, এইভাবেই ওনারা জিজ্ঞেস করেন, এর বাইরে কোনো জিনিসই ওনারা জিজ্ঞেস করেন না, এবং কোনো রকম হ্যারাসমেন্ট বা সেরকম কোনো কোয়েশ্চেন কমপ্লিকেটেড যেটাতে মনে হয় যে ভীষণ আনকমফোর্টেবল, সেই ধরনের কোনো কিছু হয় না। এটা আপনাদেরকে আমি একদম ওপেনলি খুব সুন্দরভাবে আশা করি আমি রিচ আউট করতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে বলার জন্য। থ্যাংক ইউ। আপনাদের এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ করুন, আমি সেইভাবে উত্তর দেব। আপনারা এবার প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করাটা মানে আপনারা প্রশ্ন না করলে আমি ঠিক জানি না যে আমি থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ, মানে খুবই ভালো। মানে আমি এর আগেও আমরা কিছু জনকে শুনেছি যারা সিএসসি তে ভালো র্যাঙ্ক করেছে, জব পেয়েছে, রিসেন্টলি পেয়েছে বা পুরনোদের মধ্যে পেয়েছে, তাদের কথা আমরা শুনেছি, অনেক কিছু শিখেছি আমরা তাদের কাছ থেকে। বাট আমার মনে হয় এটা বোধহয় থার্ড সিরিজ কিংবা ফোর্থ থার্ড হবে বোধহয় লেকচার। আমার মনে হয় এটা বাকিদের সকলের জন্যই এটা একটু এক্সেপশনাল হবে। কেন? এর আগে যে দুজন তিনজন এসে বলেছেন তাদের অভিজ্ঞতাগুলো, সেটা মোটামুটি এক ধরনের ছিল দুটোই। তোমার যে অভিজ্ঞতাটা সেটা একটু ভিন্ন মনে হলো বাকিদের থেকে। এবং এটা এই তিনজনের এই তোমাদের যে অভিজ্ঞতা নিজেদের নিজেদের লেভেলে, সেটা আমার মনে হয় এটাই মানে প্রেজেন্ট করে যে পার্টিকুলার কোনো মেথড এখানে হয় না। আমি আমার নলেজ কতটা রয়েছে, কনফিডেন্সটা ঠিকঠাক আছে কিনা, অবশ্যই ওভার কনফিডেন্স নয় যেটা তুমি বলছিলে, যে কনফিডেন্স উইথাউট অ্যারোগেন্স, তো সেগুলো অবশ্যই নয়। এবং তার সাথে আরো বেশ কিছু তুমি কথা বললে যেগুলো স্টুডেন্টরা অবশ্যই নোট করেছে, এগুলো একটু কোথাও ডিফারেন্ট বাকিদের থেকে, এবং সেটা অবশ্যই খুব ভালো বিষয়। মানে তুমি লজিক দিয়ে বুঝিয়েছো, অবশ্যই এমন নয় যে তুমি খুব খুব হালকাভাবে বলেছো, বিষয়গুলো কোনো লজিক নেই, এবং সেগুলো সবই প্রপার লজিক আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। কাজে আমার মনে হয় আমার স্টুডেন্টদের জন্য এবং বাকি বাইরেরও যারা এখানে আছে তাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো এটা, যে প্রত্যেকে নিজেদের নিজেদের মতো করেই ইন্টারভিউটা দিতে হবে, বাট বেসিক যে জিনিসগুলো সেটা হচ্ছে যে নলেজ, কনফিডেন্স, যেটা তুমি তিনটে জিনিসের কথা বলছিলে, যে কনসেপ্ট, কনফিডেন্স, টিচিং এবিলিটি, এই তিনটে বিষয়ের উপর অত্যধিক বেশি জোর দিতে হবে। বাকি সবকিছুরই কিন্তু মূল্য আছে, অমূল্যহীন কিছু নয়। কাজেই তুমি বলছিলে অ্যানালিটিক্যাল এবিলিটির কথা, রিলেভেন্ট এক্সাম্পলের কথা বলছিলে, বইয়ের রেফারেন্সের মধ্যে তুমি সাবাইন, জেসি জুয়ারির কথা বলছিলে, 6-7 মিনিটের মধ্যে একটা প্রিসাইজ একটা প্রেজেন্টেশনের কথা বলছিলে, বাইলিঙ্গুয়াল প্রেজেন্টেশনের কথা বলছিলে, এবং অবশ্যই যেই ল্যাঙ্গুয়েজে খুব ভালো সেই ল্যাঙ্গুয়েজটার উপর অত্যধিক বেশি জোর দিলেই ভালো হয়। তারপরে তুমি বলছিলে যে ইংলিশ টার্মিনোলজিস গুলোর কথা, যে যদি ইংলিশ টার্মিনোলজিস গুলো আমরা বলে দিতে পারি তাহলে স্টুডেন্টদের জন্য কিন্তু ধীরে ধীরে আরো অনেক বেড়ে সেগুলো ইংলিশ বই পড়তে কিংবা ক্লাসে তাদের আরো ফার্দার ভালো কোনো শক্ত কোনো বই, যেটাকে আমরা জেনারেলি শক্ত বলি কিছু কিছু বইকে, সেগুলো পড়তে তাদেরকে হেল্প হবে। বাট অবশ্যই সেগুলোর মানে জানতে হবে, যেগুলো তুমি বলছিলে। আমার মনে হয় অনেক কিছু এর মধ্যে ওরা নতুন পেয়েছে, যেটা সত্যি ওদের খুব কাজে আসবে, অ্যাটলিস্ট আমার তো আসবে, আমি তো মানে অন্য কিছুই শিখলাম এখানে। তো যাই হোক, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে তুমি জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করলে, আমাদের ভয়টা কাটানোর চেষ্টা করলে। সবার আগে শুরুতেই তুমি শুরু করেছিলে যে ভয় দূর করতে হবে, ভয় রাখলে হবে না। তো যাই হোক, বাকি অনেকেরই অনেক প্রশ্ন আছে, তারা অধীর আগ্রহে আছে, তোমাকে পেয়েছে অত সহজে ছাড়বে না। তো প্রথমে বোধহয় হাত তুলেছে ঝিলিক সাহা। ঝিলিক, বলো কি প্রশ্ন আছে তোমার? Am I audible, ma'am? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। Good evening, ma'am. গুড ইভিনিং। আমার দুটো কোয়েশ্চেন আছে। যে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি বললেন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হবসের বইয়ের নাম কি, তো এক্ষেত্রে কি মানে বইয়ের সাথে কি প্রকাশনা সালটাও মানে কি বলতে হবে, বা ধরুন আমি কোনো সময় ভুলেও গেলাম, তো এটা কি কোনো মানে ইম্প্যাক্ট ফেলবে যারা সিনিয়র প্রফেসর থাকেন যে এইটুকুটা জানো না, বা লিভিয়েথান কত সালে প্রকাশিত হয়েছে, অনেক সময় নার্ভাসনেস হয় যে মানে আমি ভুলে যাই এরকম ব্যাপারটা, তো সেটা একটা রয়েছে। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে অনেকে মানে ইন্টারভিউ সময় এরকম একটা ফেস করা হয় যে তুমি বেশিক্ষণ ইন্টারভিউ দিয়েছো মানে তোমার সিলেকশন হয়ে যাবে, বা তোমার খুব ভালো ইন্টারভিউ হয়েছে এটা ধরে নেওয়া হয়, আর তোমার এই 2-3 মিনিট হয়েছে বা 4 মিনিট হয়েছে তার মানে তোমার সিলেকশন হবে না, বা ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি। তো এই বিষয় দুটোতে আপনি যদি কিছু বলেন তাহলে খুব। আচ্ছা, প্রথমেই বলে দিই, প্রথম কোয়েশ্চেনটা ছিল যে আমি একটা বইয়ের নাম বললাম, সালটা বলতে পারলাম না। সালটা আমি ভুল বলতে পারি বা আমি বলতে পারলাম না, সেই সময় ওনারা বলবেন যে
মনে হচ্ছে তুমি এইটাই বলবেন, এর বাইরে কিছু খুব রিল্যাক্স হয়, মানে ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে মনে হয় ঘাবড়ে গেছো, একটু ভালো করে মনে করো তো। ওনারা হিন্টস দেন, আর কিছু বললাম না, ওনারা হিন্টস অব্দি দেন, ঠিক আছে, মনে করাবার জন্য। তাহলে যদি আমি জানি তাহলে কিন্তু ওনারা বুঝে নেবেন যে মেয়েটি জানে, ভুলে গেছে, কারণ ওরা যখন হিন্টসটা দিল তুমি তখন ধরে নিলে, তুমি সেটা বলে দিলে। এটা ক্লিয়ার করলাম। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা, যে আমাকে যদি এত মিনিট রাখে আর এত মিনিটে বার করে দেয়, মিনিটটা ফ্যাক্টর করে না। সেটা হলো আমি আগে আমি জানি না, মানে আমি যখন দেখছিলাম তাদের, আমি সত্যি আজকে বসার আগে না তারা কি বলেছে আমি একবার দেখেছি, যে কারণ আমি কোনোদিনও মানে কারণ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার ডেফিনেটলি করব, কিন্তু অনেকে ডেমো বলতে চান না যে কি দিয়েছেন না দিয়েছেন, না বলার তো কিছু নেই, এগুলো তো হয়েছে। এবং মানে কোনো কিছু নিজের থেকে সাজিয়ে বা সেরকম তো কিছু নয়, সবটাই যেটা আপনার হয়েছে আপনাকে সেটা বলতে হবে। মানে এইটাই দেখেছিলাম যে সাদ্দাম যে ইয়েটা বানিয়েছে আর কি, ওটার মধ্যে এগুলোই লেখা আছে, তো তাও আমি দেখেছিলাম। তো আমি একটা জিনিস বলবো এখানে, যে কে কতক্ষণ বলছে, আমি তো মনে হয় বেশিক্ষণ বলিও নি। আজকে এখানে এসে আমার যতটুকু বলার, আমাকে যে পয়েন্ট গুলো দিয়েছিল আমি তার পয়েন্টের ওপর বেস করে আমি কথাটা বলেছি। এবং আমার কাছে কিন্তু আমি কিন্তু আগে থেকে কোনো প্রিপেয়ার্ড হয়েও আসিনি, যে আমি জানি যে আমি যেটা শিখেছি বা যেটা আমি বলেছি আমি সেই জিনিসটাই সবার সাথে আজকে এখানে শেয়ার করবো, একটা ইন্টারাকশন হবে। তাই জন্য আমার কাছে কিন্তু সময়টা ম্যাটার নয়, মানে আমি এটা আধ ঘন্টাতেও শেষ করে দিতে পারি, আমি 15 মিনিটও শেষ করে দিতে পারি। শুধু আমার মাথায় যেটা রাখতে হবে যে আমাকে যে পয়েন্ট গুলো দিয়েছে সেই পয়েন্ট গুলো আমাকে কভার করতে হবে, বুঝতে পার না? তো যখন আমি ওই ইন্টারভিউ বোর্ডে যাচ্ছি, আমাদের কিছুটা টাইম চলে যায়, যখন আমি পাবলিকেশন, তুমি অলরেডি জমা দিয়ে দিয়েছো, মানে ডেফিনেটলি আমরা আগে থেকেই জমা দিয়ে দিই, একটা করে কপি, জেরক্স কপি জমা দিয়ে দিই, অরিজিনালটাও তো দেখে, সেটা দেখতে একটু সময় লাগে, হয়তো তার কাছে পাবলিকেশন কম আছে বা কোনো ডকুমেন্টেশন সে দেখালো না, ওটাতে অনেকটা সময় যায়, সেগুলো কিন্তু কাউন্টেড। তারপরে তার ডেমোটা হয়তো অনেক সময় যেটা হয়, একই ধাঁচের ডেমো হতে হতে কি হয়ে যায় না, তারা না একটু বিরক্ত হয়ে যায় যে বাবা একই ডেমো শুনছি, তখন তারা স্টপ করে প্রশ্ন করে, ঠিক আছে? তো ডেমোটা যখন তোমার কম সময় আটকে দিল, মানে বেশিক্ষণ তোমাকে বলতে দিল না, তাহলে কি হলো, তোমার কোয়েশ্চেন আনসার কিউএ সেশনটা বেশিক্ষণ হবে। তো কিউএ সেশন বেশিক্ষণ ইন দ্য সেন্স কি, একটা করে ছোট ছোট প্রশ্ন করছে, ছোট ছোট প্রশ্নর উত্তরগুলো তোমাকে ওই 1 ওয়ার্ড 2 ওয়ার্ডে দিতে হচ্ছে। কতক্ষণ লাগবে একটা প্রশ্নের উত্তর দিতে বা দুটো প্রশ্নের উত্তর দিতে, এটা তুমি নিজেই ভেবে নাও। তো টাইমটা ফ্যাক্টর নয়, যে আমাকে অনেকে 15 মিনিট রাখে না, মানে আমি বারবারই বলছি, মানে 7 মিনিট 9 মিনিট, মানে এটা হলো গিয়ে সব থেকে বেশি সময়, ঠিক আছে? 9 থেকে সেটা 10 হতে পারে, তার বেশিক্ষণ কিন্তু কাউকে ভেতরে রাখে না, কারণ তাদের কাছে সময় নেই, লিস্টটা অনেক বড় থাকে, প্রচুর জন যারা ওখানে আসে, মানে যারা ক্যান্ডিডেটস তারা ওয়েট করে বাইরে। তো আমি যদি এক একজনকে এত সময় দিয়ে দিই তাহলে আমি কি করে কমপ্লিট করব, কারণ আমার কাছে তো একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে এতজনকে আমাকে কভার করতে হবে, প্রি লাঞ্চ আর পোস্ট লাঞ্চ, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু জিনিসগুলো হয়। এবার ওই বললাম যে এই জিনিসগুলো, এইটাই ফ্যাক্টর। বোঝাতে পারলাম কি ঝিলিক? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে অনেকে ইন্টারভিউ দিয়েছে, আমার খুব ভালো হয়েছে, মানে খুব অনেকক্ষণ সময় নিয়েছে, মানে আমার ভালো, বা হয়তো কেউ একটু কম হয়তো প্রশ্ন পারলো না, বা দুটো তিনটা হয়তো অ্যান্সারই দিতে পারেনি, তার ক্ষেত্রে সিলেকশন হবে না। এটা না অনেক পারাটা ক্ষেত্রে এখানে কিছু নয়, না পারাটা এই জন্যই কিছু নয়, কারণ আমি বারবার বলছি আমি একটা স্কোর কিন্তু অলরেডি করে আসছি, আমার এপিআইটা একটা ফ্যাক্টর, তার সাথে আমার ইন্টারভিউ এর পয়েন্ট অ্যাড হচ্ছে, যেখান থেকে আমার চুলচেরা বিচার হচ্ছে, ঠিক আছে? মানে ওই পয়েন্টের বিচার কতক্ষণ ভেতরে রাখছে। অনেক সময় তো এরকম হয়েছে যে আমি অনেকক্ষণ ইন্টারভিউ দিয়েছি কিন্তু হয়নি, এইটাও তো হয়েছে। আমি জানি না কতজন বাইরে বেরিয়ে এসে সত্যি কথা বলে, মানে এটা না একটা বড় কোয়েশ্চেন মার্ক আমার কাছে। মানে আমি যার জন্যই বললাম যে যতটুকু ভীষণ অনেস্টিটা না ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমার তো মনে হয় আমাকে বোধহয় 6 থেকে আমাকেও 6 থেকে 7 মিনিটই লেগেছিল, এবং ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু যা হওয়ার হয়ে গেছিল। তো সেই কারণেই আমি বারবার বলছি যে টাইমটা ইম্পর্টেন্ট নয়, আমি কিভাবে প্রেজেন্ট করছি, আমি কি বলছি সেটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন, আমাকে যদি 7টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে তার মধ্যে থেকে আমি 2টো কি 3টে না জানতেই পারি, সেটা আমি সুন্দর করে বলবো যে আমি এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না স্যার,
আমি তাহলে সেটা আমি এটাকে আরেকটু পড়বো, বা আমার এটা পড়া হয়নি, আমি এইভাবে জিনিসটাকে ডিল করবো। হ্যাঁ, এবং যেই বলবে এই কথাটা তখন কিন্তু তারা ওই জায়গাটা আর তোমাকে ডিস্টার্ব করবে না, তারা তোমার আরেকটা জায়গায়, তুমি তো তোমায় যখন জিজ্ঞেস করে প্রেফারেন্সের জায়গাটা, তুমি তো বলে দিচ্ছ যে সাপোজ আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, কম্পারেটিভ পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস। তুমি যখন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পাচ্ছ না, তারা তো শিফট করছে, তারা তখন আরেকটা জায়গায় ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে তোমার প্রশ্ন। এবার তুমি যদি কোনোটাই না পারো, তখন বুঝতে হবে আমি পড়াশোনা করে আসি। হ্যাঁ, মানে ঘাবড়ে যাওয়া ডেফিনেটলি, আমরা প্রত্যেকেই ঘাবড়ে যাই, কিন্তু একটাও প্রশ্ন উত্তর দিতে পারছি না, সেটা কিন্তু আবার একটা কোথাও নেগেটিভ মার্কিং করে, এটা আমি বলবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, পারলাম কি বোঝাতে? আর কোনো ডাউট আছে তাহলে ক্লিয়ার করে দেবো। মানে আরেকটা ছোট্ট বিষয় আপনার কাছ থেকে জানার, যে কোনো ইন্টারভিউ বোর্ডে কি মানে হাতে ঘড়ি পরা বা না পরার কি কোনো ফ্যাক্টর কাজ করে? না না না, এইগুলো কোনো ফ্যাক্টর কাজ করে না। হাতে ঘড়ি আমি পড়তেই পারি, এটা তো আমার চয়েস, দিস ইজ মাই চয়েস, আমি কি পড়বো। কিন্তু হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে ঢুকে তুমি নিশ্চয়ই তোমার হাতের ঘড়িটা দেখতে যাবে না যে আমি কতক্ষণ ছিলাম, সেটা আমি করবো না। আমি হাতে ঘড়ি পড়তেই পারি। হ্যাঁ, আর তোমাদের আবার এটাও মনে হতে পারে যে আমি কি জামা কাপড় পরে যাবো, এটাও নিজের চয়েস। জামা কাপড় নিয়ে আমি একটাই কথা বলবো, আমি ডিসেন্ট জামা কাপড় পরে যাবো। আমি যখন ইন্টারভিউ বোর্ড, আমি যখন একটা, তুমিও তো অনেক, তোমাকে আমি তুমি এই জন্যই বলছি কারণ তোমাকে আমি অনেক জায়গাতে পাই কনফারেন্সে। হ্যাঁ, তো সেই জন্যই তোমার সাথে আমার আলাপ, তুমি আমাদের কলেজের কনফারেন্সেও ছিলে, তো সেই জায়গা থেকে আমি তোমাকে তুমি করেই কথাটা বলছি। তো সেই জায়গা থেকে যেটা আমি বলছিলাম, ড্রেস কোড আমি একটা, ধরো আমি সালবার পরে গেলাম, চেষ্টা করবো আমি এক কালারে, ধরো হোয়াইট কালারের একটা সালবার কামিজ পরে আমি সুন্দরভাবে গেলাম, আমি যেতেই পারি, হাতে একটা ঘড়ি থাকলো, কিন্তু আমি ভেতরে ঢুকে নিশ্চয়ই ঘড়িটা বারবার দেখবো না, বা দেখবোই না। আমি তো ইন্টারভিউ পরীক্ষার হলে ঢুকছি, হ্যাঁ, তো সেখানে আমি কেন ঘড়িটা দেখতে যাবো? আর এইগুলো তো কোথাও গিয়ে কাউকে, আমি মনে করি ভীষণ মানে অবজ্ঞা করা, বা মানে কোথাও গিয়ে মানে আমি এতটা কি ইম্পর্টেন্ট যে আমার এত কি কাজ, আমি তো সবকিছু ফেলে আজকে ইন্টারভিউটা দিতে এসেছি, আমার চাকরির দরকার, তাই জন্য তো আমি টাইমটা দেখবো কেন? আমি ঘড়ি পড়তেই পারি, কিন্তু আমি এই যে জিনিসগুলো করবো না। আমি যদি শাড়ি পরি, আমি ডিসেন্ট ভাবে সুন্দরভাবে শাড়ি পরে যাব, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটা পরে ওখানে যাব প্রেজেন্ট করতে। তবে হ্যাঁ, চেষ্টা করব যে আমি শাড়ি, মানে এইটাই তো আমাদের নিয়ম, বা নিয়ম যেটা আমাদের সোসাইটি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমি এইভাবে যাব। তো আমার বক্তব্য ডিসেন্ট ভাবে আমি যাব, বাস, আর কিছুই নয়। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম, আমার একটা ছোট্ট কোয়ারিজ ছিল। হ্যালো ম্যাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে আমার প্রেজেন্টেশনের সময় বোর্ড ওয়ার্ক করাটা কি মানে ম্যান্ডেটরি, বা বোর্ড ওয়ার্ক করলে খুব ভালো হয়, বা বোর্ড ওয়ার্ক অনেক সময় ওরা বলে না যে তুমি এখানে দাঁড়িয়েই বলো, এখানে বসেই বলো, তো সেই জায়গাটাতে আমি কি বলতে পারি যে স্যার আমি বোর্ড ওয়ার্ক করতে চাই, বোর্ডে যেতে চাই, নাকি ওনারা বললেই আমি যাবো, নাকি আমি নিজের থেকেই বলবো? এইটাই আর কি। বোর্ড ওয়ার্কটা নিজের ওপরে নির্ভর করছে। সেটা হলো, আমি যদি মনে করি আমি বোর্ড ওয়ার্ক করব, তাহলে আমি ওখানে পারমিশন নেবো, স্যার ক্যান আই ইউজ আ বোর্ড, সিম্পল। যদি বোর্ড ওয়ার্ক ভাবে তুমি বোঝাতে চাও, সেইভাবে তুমি প্রিপেয়ার হয়ে যাবে। আমি যেরকম বোর্ড ওয়ার্ক করিনি, আমি যেভাবে এমনি নর্মাল ভাবে প্রেজেন্ট করেছিলাম, তো আমার তখন বোর্ডের দরকার হয়নি, তো আমি ভার্বালি প্রেজেন্ট করেছিলাম। তো এটাও ডিপেন্ড করছে যে আমি কিভাবে প্রেজেন্ট করব। বোর্ড ওয়ার্ক করলে তুমি সেটা পারমিশন নিয়ে নেবে, স্যার ক্যান আই ইউজ আ বোর্ড, তো ঠিক আছে, ফাইন, ওনারা ডেফিনেটলি সবাই হ্যাঁই বলবে, ঠিক আছে, তো পারমিশন নিয়ে নেবো, মানে সেটা তো সবকিছুই পারমিশন। মানে আমি যখন ঢুকছি সেই সময়ও মে আই কাম ইন প্রফেসর, তো আমি ঢুকলাম। তারপরে যখন আমি সবাইকে আমি একটা, মানে এখানেও যেরকম আসলাম, যখন আমাদের সবাইকে গুড ইভিনিং অল, হ্যাঁ, তো এটা তো আমাদের বলতে হবে। তো আরেকটা জিনিস একটু বলে দিই, ওখানে যদি মহিলা কেউ থাকেন, মানে প্রফেসর, তাকে কিন্তু ফার্স্ট, মানে আপনাদের প্রত্যেককে, এটা আমার বলা মানে মাথা থেকে বেরিয়ে গেছিল, তাকে প্রথমে গুড মর্নিং বা গুড আফটারনুন ম্যাম, হ্যাঁ, তারপরে বাকিদেরকে স্যার, এইভাবে কিন্তু জিনিসটা শুরু করতে হয়। তারপরে আপনার সাথে বেসিক ইন্টারাকশন হবে একটা, তারপরে আপনার টপিকে ঢুকবে। এইবার যখন আপনার টপিকে ঢুকছে, এবার তারপরে আপনি কিভাবে দেবেন সেটা আপনি তাদের কাছে পারমিশন নিয়ে নেবেন, যে আমি বোর্ড ওয়ার্ক করে বোঝাতে চাই, ওনারা পারমিশন দেন, কোনো দেন না। আমার অনেক বন্ধু বান্ধব তারা বোর্ড ওয়ার্ক করে বুঝিয়েছেন, বোর্ডে গেছেন, বুঝিয়েছেন,
এইগুলো এইগুলো এগুলো একদম মানে নর্মাল, যেভাবে আপনি তৈরি হয়ে যাবেন আপনি ওখানে গিয়ে সেইভাবে প্রেজেন্ট করবেন। এই পুরো লিবার্টিটা ওখানে দেওয়া হয়, ওই ঘরটার ভেতরে প্রত্যেকটা লিবার্টি দেওয়া হয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আর একটা কোশ্চেন, এরকম কি কোনো ব্যাপার আছে যদি আমি বলি মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাম বা গুড মর্নিং স্যার, গুড মর্নিং, তাহলে আমাকে ফার্দার কোশ্চেন গুলো ইংলিশেই করবে বা না না, নাকি আমি বলবো আসবো ম্যাম বা আসবো স্যার বা আসতে পারি না স্যার? না না, এগুলো এগুলো একদম নয়, এগুলো একদম নয়। প্রশ্ন করার আগে তো তোমার সাথে একটা বেসিক ইন্টারাকশন হবে। গুড মর্নিং, গুড আফটারনুন বলার পরে ধরো সিট ডাউন, ওকে, তারপরে অনেক সময় করে অনেক সময় করে না, যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, করে না, অনেক সময় করে না, বেশি কারণ সময় থাকে না বলে। ঠিক আছে, তো তো তুমি প্রথমটাই যদি তখন তোমায় বলে তোমার ধরো কেউ প্রশ্ন করলো, সো লাইক হোয়াট ইজ ইয়োর কমফর্ট এরিয়া, যদি এই প্রশ্নটা করলো ইংরেজিতে, ঠিক আছে, তখন তুমি ধরো তখন বললে যে স্যার আমি এই বিষয় কমফর্ট, আমি এই বিষয় পড়াই বা আমি এই বিষয় পড়াতে ইচ্ছুক, এই এই বিষয়গুলো আমার ভালো লাগার জায়গা, বাংলায় বললাম তো, তো ওনারা বুঝে গেলেন। ওখানে বোঝার মতোই মানুষজন থাকে যারা তোমাকে বুঝতে পারবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো নেক্সট আমাদের স্টুডেন্ট স্থাপিতা সূত্রধর। স্থাপিতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ও দিল্লি থেকে অপেক্ষা করছে, জেএনইউ থেকে। বলো স্থাপিতা। Good morning, ma'am. বাই মিস্টেক আগে হাত তুলে দিয়েছে। Not an issue at all. Good morning, ma'am. It was really an amazing lecture, and আমার মনে হয় আপনি আপনার কনফিডেন্সটা এতটা রেডিয়েট করেছেন যে আমি তো অন্তত অনেকটা কনফিডেন্ট ফিল করছি। Thank you so much for that. Ma'am, my question basically pertains to the API score that you were talking about. Since many of us are going, যারা আমরা যাচ্ছি CSC ইন্টারভিউতে, সো আমরা অনেকেই we are at the starting point of our career. তো অনেকেরই মানে ইনক্লুডিং মি, অনেকেরই একটু কম পাবলিকেশন আছে বা পাবলিকেশন সেরকম ভাবে নেই। আমরা জানি যে পাবলিকেশনটা একটা স্কোর ক্যারি করে, পিএইচডিটা তো ডেফিনেটলি করে, বাট এরকম নয় যে পিএইচডি ছাড়া পাওয়া যাবে না। বাট আই এম সেইং যে সিন্স এগুলোর দিক দিয়ে কয়েকজন বেশি একটা রিলেটিভ অ্যাডভান্টেজেস পজিশনে থাকতে পারে, সো উইল দ্যাট বি আ ডিটারমাইনিং ফ্যাক্টর যে মানে আমাদের কম চান্সেস, যাদের কম পাবলিকেশন বা ইত্যাদি এরকম কিছু? আচ্ছা, এটাই প্রশ্ন তো? Yes, ma'am. Thank you. Thank you. পাবলিকেশন থাকে হলো 10 নম্বর, ইফ আই এম নট, তাই তো সাদ্দাম? পাঁচটা আর্টিকেল দেখবে, এখন 5 না, নম্বর 10 নম্বর থাকে তো? মানে এখন যেটা আমরা দেখছি গত বছর যেটা হয়েছে, টোটালি কত থাকে? 10 নম্বর তো? 5টা আর্টিকেলে 5 দেখছি আমরা, 10 ইউনিভার্সিটিতে 10, ইউনিভার্সিটিতে পার আর্টিকেল 2 নম্বর করে দেওয়া হয়। আচ্ছা, এখানে 10, এখানে 5। হ্যাঁ, কলেজে মানে আচ্ছা, তার মানে এক লাস্ট করে টাইম এক যেটা বা এক হয়েছিল, করে? লাস্ট টাইম যে প্রভিশনে হয়েছিল সেই প্রভিশনসকেই যদি অ্যাপ্লাই করে তাহলে এটা, বাট এখানে একটা কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে, ক্লিয়ার নয় যে কি করবে এক্স্যাক্টলি। তো দেখা যায় 5 বা 10ই হবে। আচ্ছা, যাই হোক, যেহেতু তোমাদের কাছে জিনিসটা আসেনি, ক্লিয়ার নয় বা আমিও জানি না, তো সেই জায়গা থেকে আমি বলবো পাবলিকেশন থাকলে পাবলিকেশনের নম্বর পাবে। পাবলিকেশন, ইফ ইউ আর নট হ্যাভিং এনি পাবলিকেশন, তাহলে তুমি পাবলিকেশন, ইউ উইল নট গেট দ্য পয়েন্ট অফ পাবলিকেশন, দ্যাটস ইট। তো পাবলিকেশন নিয়ে তাহলে তো আমার ভাবলে হবে না। তো হোয়াট আই হ্যাভ টু মানে হোয়াট আই হ্যাভ টু ডু দেন, সেটা হলো আমাকে বাকি নম্বরগুলো দেখে নিতে হবে। আমি যেহেতু আই ডোন্ট নো, লাইক ইউ মাস্ট হ্যাভ লাইক পারসুইং ইয়োর রিসার্চ লাইক পিএইচডি। No, I've just completed my master's. Acha, masters with net, right? So you Yes, will be getting the point of your from your class 10 standard to masters, and after that your next qualifying, there is a mark JRF এর জন্য আলাদা থাকে, there is a stipulated marks for JRF and there is another marks for only next candidate, so you will be getting that. এবার তোমার প্রশ্নটা হলো যে যারা, হ্যাঁ তারা তো ডেফিনেটলি, যাদের একটু পয়েন্ট বেশি তারা তোমার থেকে একটু ধাপ, কারণ এখানে যে দ্যাটস হোয়াট আই হ্যাভ সেড, কি এখানে টিচারটা যেটা হয়, আই মিন দ্য পয়েন্ট উইচ দে গিভ, ইট নট অনলি ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউ, অন দ্য বেসিস অফ ইয়োর ইন্টারভিউ,
It depends on the API score also. So it plays a factor, but it doesn't mean that you won't be getting this CSC. Okay, if you come up with an excellent interview, okay, তাহলে তো তুমি সেখানে পুরো 20-তে 20 পেয়ে যাচ্ছ বা 10-এ 10 পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো এইগুলো কিন্তু দেখা হয়, এগুলো যে একদম দেখা হয় না সেটা নয়। সো আরেকটা জিনিস হলো গিয়ে why you are thinking it like this way, তুমি তো এইভাবেও ভাবতে পারো যে আফটার দিস ইন্টারভিউ you might be getting lots of experience. Okay, you will come out with lots of experience যেটা তুমি পরবর্তীকালে which you can utilize it for your future endeavor. তো এইটাকে এইভাবে না, কি হবে এটাকে ভেবে এখন লাভ নেই, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। তুমি এখন দাঁড়িয়ে তোমাদের ফর্ম ফিল আপ যদি হয়ে গিয়ে থাকে, যদি ডেট ওভার হয়ে থাকে, তুমি এখন নতুন করে কোনো পাবলিকেশন ওখানে ঢোকাতে পারবে না, বা হট করে তো কেউ পাবলিকেশন বার করতে পারে না। ইট টেকস টাইম, রাইট? সো তুমি ওগুলো ভেবে এখন কিছু করতে পারবে না, যেটা আছে তোমার কাছে তুমি সেটাকে নিয়ে এগো, এইটুকু আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট প্রশ্ন কে করবে? রুদ্র দত্ত, বলো। আচ্ছা, এখানে না একটা প্রশ্ন ইয়েতে এসছে, মেসেজে আমি দেখতে পাচ্ছি, ওটা পরে কথা বললেও হবে। বেশ, আসছি ওখানে, টেক্সটে করবে হয়তো কিছু, আচ্ছা, আচ্ছা। আমরা শেষে একবারে ওখানে আসবো। আচ্ছা। মাঝে রুদ্র হাত তুলেছে, রুদ্রর পরে বলো রুদ্র। হ্যাঁ ম্যাম, আপনার অসাধারণ বক্তব্য এবং খুব অনেক আইডিয়া পেলাম সিএসসি ইন্টারভিউ সম্পর্কে। আমার ছোট দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আপনি ওই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বললেন, তো ডেমো যেটা সেটা কি বাইলিঙ্গুয়ালে দিতে পারি, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিএইচডি সংক্রান্ত, যে পিএইচডি যতক্ষণ না জমা হচ্ছে মানে অফিসিয়ালি সাবমিট হচ্ছে, ততক্ষণ কি অনগোয়িং পিএইচডি থেকে প্রশ্ন হয়, নাকি পিএইচডি জমা হওয়ার পরে, ডিফেন্স করার পরে, অ্যাওয়ার্ডেড হওয়ার পরে পিএইচডি থেকে পিএইচডি সংক্রান্ত প্রশ্ন হয়? এই দুটোই প্রশ্ন ছিল। আচ্ছা, প্রথমেই বলি ল্যাঙ্গুয়েজ, তোমার প্রথম প্রশ্ন ছিল ল্যাঙ্গুয়েজ মোডে বাইল্যাঙ্গুয়াল তুমি ডেফিনেটলি বলতে পারো, কিন্তু আমার বক্তব্য প্রথম থেকে একটা জিনিসের উপর তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, জিনিসটা যেন সিম্পল থাকে এবং ক্লিয়ার থাকে, কোনো হেভি জার্গন, আননেসেসারি থিংস, মানে এই জিনিসগুলো যেন না থাকে। কমিউনিকেশন যেটা তুমি করছো বা বোঝাতে চাইছো সেটা যেন ভীষণ ট্রান্সপারেন্ট থাকে। এই তিনটে জিনিস মাথায় রাখলেই হবে, আর কিছু নয়। বাইল্যাঙ্গুয়ালে তুমি বলতেই পারো, কিন্তু আমি একটা জিনিস বলবো, বাইল্যাঙ্গুয়ালে কোনো ক্ষতি নেই, হ্যাঁ, কিন্তু তুমি যদি বাংলাতে ভালো বলতে জানো বা বলতে পারো, সেখানে তুমি টার্মিনোলজি গুলো ইউজ করছো ইংলিশতে, কোনো অসুবিধা নেই। তুমি এভাবেও তো, সেটা অবশ্য বাইল্যাঙ্গুয়ালের মধ্যেই পড়ে, তো হ্যাঁ, কোনো অসুবিধা, এটার জন্য কোনো পয়েন্ট কাটবে না। এটার জন্য ওনারা এটা ভাববেন না যে during the time of necessity, you will not be able to reach out to your students in those students who are coming in from English version, those who are coming from English version, ঠিক আছে? এটা তারা কখনোই ভেবে নেবেন না যে তুমি তাদের সাথে কমিউনিকেট, you will not be able to communicate with those students, এটা তারা কিন্তু ওখানে ভেবে নেবেন না। বুঝতে পারলাম? আর দ্বিতীয় প্রশ্নটা একবার বলো আমাকে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, যে পিএইচডি যদি অনগোয়িং হয়, তাহলে কি সেখান থেকে প্রশ্ন হতে পারে না? পিএইচডি সাবমিট অফিসিয়ালি হয়ে যাওয়ার পর, অ্যাওয়ার্ডেড হয়ে যাওয়ার পর, তারপর পিএইচডি সংক্রান্ত প্রশ্ন আসতে পারে না? ফর্মে তো একটা লেখাই থাকে যে তুমি কমপ্লিট করেছো না কি করোনি। এবার ওনারা তোমায় জিজ্ঞেস কর, যদি ওনারা যখন বেসিক মানে প্রথমে যে ইন্টারাকশনটা হয়, তখন যদি তুমি এখন কি করছো, তুমি ওরা বললে যে স্যার আমি পিএইচডি আমি জমা করেছি, হ্যাঁ, বা আমি জমা করব, আমি এখন প্রি সাবমিশনের ফেজে আছি, তোমার যেটা অবস্থান তুমি সেটা বোঝালে, তখন ওনারা জিজ্ঞেস করতে হবে তোমার টপিক কি ছিল, ঠিক আছে, এইগুলো বেসিক। তখন ওরা তোমার এটার আউটকাম কি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আউটকাম কি আছে জিজ্ঞেস করতেও পারেন, নাও করতে পারেন, কারণ সময়টা, বারবার বলছি, সময়টা ভীষণ কম, সময়টা বেশি নয়। তোমরা যেটা প্রত্যেকে আপনারা ভাবছেন যে প্রচুর সময় পাবো, প্রচুর কিছু জিজ্ঞেস করবে, প্রচুরক্ষণ ধরে ভেতরে গ্রিল হয়, কিচ্ছু হয় না। খুব কম সময়ের মধ্যেই জিনিসটাকে শেষ করতে হয়, তাদের কাছে প্রচন্ড রকম একটা টাইম ফ্যাক্টর। আরেকটা হলো প্রি লাঞ্চ আর পোস্ট লাঞ্চ, মানে একটা চলে আসে না কন্টিনিউয়াসলি, তাদেরকেও বসে থাকতে হয়, প্রত্যেকের ডেমো শোনা, তাদেরকে প্রশ্ন করা, এটা একটা লেথার্জিও, মানে এটা কিন্তু ভেবে ফেলো না, যারা ওখানে বসে থাকে তারাও কিন্তু এক সময় ভীষণ এটা হয়ে যায়, একটা মনোটোনাস ব্যাপার চলতে থাকে না, তো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। তো আমি যখন ঢুকবো, আমাকে খুব এনার্জেটিক এবং আমাকে কিছু এমন ভাবে প্লেস করতে হবে
যেটা তাদের ভালো লাগে, উইচ শুড বি ক্যাচি, এবং যেটা অন্যদের থেকে একটু আমি নিজেকে এইভাবে প্রেজেন্ট করবো যে একটু আলাদা, বলতে পারলাম? তো তোমায় যদি বলে যে হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করে তুমি আনসার দেবে, কারণ তুমি যখন পিএইচডি পার্সুইং হোক, পার্সুইং মানে তুমি এখন করছো, হ্যাঁ এখনো জমা করনি, প্রি সাবমিশন স্টেজে আছো, তো তুমি তো তোমার পিএইচডি সম্পর্কে জানোই অলরেডি, তুমি তোমার ব্যাপারটা তো তোমার কাছে তো কনসেপ্ট এমন নয় যে তোমার কনসেপশন এখনো তুমি চালিয়ে যাচ্ছ, এখনো অনেক কিছু জানতে হবে, তুমি তো জেনে নিয়েছো। সেখান থেকে চেষ্টা করবে, আমার বক্তব্য চেষ্টা করবে নিজের এরিয়াটাকে ঘিরে রাখতে, তার বাইরে বেরোতে দেবে না। এটা একটা ছোট্ট এইখানে জাস্ট একটা এর সঙ্গে একটা জাস্ট আমি অ্যাড করছি কোয়েশ্চেন এক্ষুনি মাথায় এলো, সেটা হচ্ছে আপনি যে বলেন পিএইচডি, তো পিএইচডি এরিয়া যেটা, এবার এখানে যখন পিএইচডি জিজ্ঞেস করছে এরিয়া অফ টপিক মানে তুমি কি পড়াবে, তো এই ক্ষেত্রে তো এবার ধরুন আমার হাইপোথেটিক্যালি যে আমার ধরুন পিএইচডি, আমি এক্সাম্পল হিসেবে বলছি যে পলিটিক্যাল থিওরি নিয়ে কাজ, কিন্তু আমার এরিয়া অফ ইন্টারেস্ট এই মুহূর্তে ডেমোর জন্য হয়তো পলিটিক্যাল কনস্টিটিউশন, তো সেক্ষেত্রে সেটা তো আলাদা হতে পারে। সেটা তো হতেই পারে, সেটা তোমাকে তো প্রথমেই প্রেফারেন্স জিজ্ঞেস করে নেবে, প্রেফারেন্স ওনারা জিজ্ঞাসা করেন, আমাদের সময় অবধিও করেছেন, এবং আমি মনে করি পরবর্তীকালেও যে ইন্টারভিউ গুলো হয়েছে তাদেরও প্রেফারেন্স জিজ্ঞেস করেছে, কারণ প্রেফারেন্স এমন নয়, কারণ তারাও জানেন যে একটা স্টুডেন্টের পুরো সবকিছু কভার করে চলে আসা সেটা সম্ভব নয়। হ্যাঁ, তো আমি দু তিনটে জায়গা ভালো করে, আমি যেটুকু জায়গা দেখবো, আমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখে যাই ওটা ভীষণ ভালো করে দেখে যাবো, যে ওখান থেকে যাই প্রশ্ন করুক আমি আনসার যাতে করতে পারি, কারণ সেখানে কিন্তু আর্টিকেল ওখান থেকে প্রশ্ন করবে, মানে তারা কিন্তু বসেই আছে এইগুলো, মানে তুমি যখন, আমি বারবার বলছি যে আমি কমপ্লিকেশনে কোনো কিছুতে ঢুকবো না, যেটা একটু কোথাও গিয়ে এমন কোশ্চেন করলো, বা কন্টেম্পোরারি, কোনো কিছু ইনক্লুড হলে সেগুলোকে ভালো করে আমরা দেখে যেতে হবে, আমাকে কিন্তু একদম আপডেটেড হয়ে যেতে হবে, ভেতরে ঢুকে আমাকে কিন্তু যে কোনো প্রশ্নর সম্মুখীন হতে পারে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, মানে যে এরিয়াটা আমি কথা বলছি সেটা যেন আমি একদম নিখুঁত ভাবে পড়াশোনা করে যাই। হ্যাঁ, অনেকটা ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি একটুখানি সেটা ক্লিয়ার করে দেবো, যদি ক্লিয়ার না হয়ে থাকে সেটা আমি ক্লিয়ার করে দেবো। আমি একটুখানি রুদ্রকে দুটো বিষয় খালি অ্যাড করে দিই, তুমি যেটা বললে তার পাশাপাশি, যে রুদ্র বললো যে পিএইচডির সেটা মানে কিছু থেকে কিছু জানতে চাইলে সেটা কি রকম ভাবে অ্যাড্রেস পাবে, মেনলি এই ধরনের একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে, দেখো রুদ্র, তুমি তো পিএইচডি করছো, পিএইচডি তুমি যতদিন না সাবমিট করছো ততদিন সেখানে কিন্তু তোমার অ্যাডিশন হবে, কারেকশন হবে, এটা একটা অনগোয়িং প্রসেস, 5 বছর ধরে এটা চলবে, রাইট? ইভেন তোমার টাইটেলও বদলে যেতে পারে প্রি সাবমিশনের আগে, যদি তোমার ডিআরসি অ্যালাউ করে তোমার। এখন তুমি যদি এটার ক্রেডিট না পাও যে তুমি পিএইচডি শো করছো, কিন্তু মানে পিএইচডি শো করলে অবশ্যই তোমাকে সব জানতে হবে, কিন্তু যেহেতু তুমি পিএইচডি শো করছো না, কারণ একটা অনগোয়িং প্রসেস, নাম্বার তো দেবে না, তোমার টপিকটা নাম্বারও পাবে না, তুমি যদি মনে করে থাকো যে তুমি অনগোয়িং এ তুমি নম্বর পাবে, সেটা কিন্তু পাবে না, তুমি যতক্ষণ না সাবমিট করছো তুমি নম্বর পাবে না। তো যেহেতু তুমি নম্বর পাবে না, যেহেতু তোমাকে নম্বর দেবে না, দেওয়ার জায়গায় নেই ওখানে, তুমি ওটা মেনশন করোনি, কমপ্লিট করোনি, কাজে তোমাকে যদি কিছু তাদের কিউরিওসিটি থেকে যদি জিজ্ঞেস করে যে তোমার টপিক কি থিওরি অ্যাপ্লাই করছো, মেথোডোলজি কি, স্যাম্পলিং কি, কোয়েশ্চেনিয়ার কি রেখেছো, ফোকাস গ্রুপ স্টাডিটা কি প্রসেসে করেছো, ঠিক আছে, অ্যানালিসিসটা কোন মেথডে করছো, এই যেগুলো বেসিক জিনিস রিসার্চে জিজ্ঞেস করে, তোমাকে যদি জিজ্ঞেস করেই বসে, এবং তোমার যদি সেখানে কিছু ভুল ইনফরমেশন থাকে, যদি তোমার অসম্পূর্ণ ইনফরমেশন তুমি যদি ওদেরকে দিয়ে থাকো, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। ইভেন তারা যদি কিছু সাজেশনও তোমাকে দিয়ে থাকে, দিতেই পারে, ভালো লেগেছে কিউরিওসিটি থেকে তারা হয়তো কিছু সাজেশন দিয়েছে, বাট এটাতে ভয়ের কিছু নেই, কারণ যেহেতু তারা এটা তোমাকে নাম্বার দেবে না এটার উপর, আর এটা যেহেতু একটা অনগোয়িং প্রসেস, এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তোমার টপিক, তোমার সমস্ত কিছুই, তো কাজেই এখান থেকে কিছু না পারলে, অসম্পূর্ণ কিছু বললে মানে ভয়ের অ্যাটলিস্ট কিছু নেই, তুমি নিশ্চিত থাকো, তুমি যতটা জানো আনসার দিয়ে এসো, বাট হ্যাঁ যতটা বেশি জানবে তত ভালো, যেমনটা দিদি বললো, যত বেশি জানবে তত ভালো, ঠিক আছে? যাই হোক, একতা জিজ্ঞেস করবে কিছু, বলো একতা। আমার কথা শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড ইভিনিং ম্যাডাম, আপনার এক্সপিরিয়েন্স শুনে খুবই উপকৃত হলাম। আমার ছোট দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে যখন আমরা ডেমো দেবো, আপনি বললেন না যে রেলিভেন্ট কিছু এক্সাম্পল আমরা ওখানে ইউজ করতে পারি এবং রেফারেন্স গুলো, তো যখন আমরা ডেমো দেবো তখনই কি আমরা রেফারেন্স কি তখনই বলবো, মানে বইয়ের নামগুলো, নাকি তারা আমাদেরকে প্রশ্ন করলে তখন সেটার উত্তর দেবো? এটা প্রথম কোশ্চেন।
আর দ্বিতীয় হচ্ছে এই যে টিচিং এর যে ব্যাপারটা হয়, তো সেটা মানে যদি আমরা কেউ প্রাইভেট কলেজে পড়াই, তাহলে কি সেই এক্সপিরিয়েন্সটা কি ওখানে অ্যাড হয়? মানে বা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিরকম? মানে যদি আমরা কোনো ইউনিভার্সিটিতে, যেরকম আমি যে ইউনিভার্সিটিতে আছি, আমাদের ওটা টিচিং অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় পিএইচডি তে। তো আমাদেরকে তো ক্লাস নিতে হয়, কিন্তু সেই ক্লাসে যদিও বা আমরা ওই আমাদের গাইডের ক্লাসগুলো নিই, তো সেটা কি আমরা ওখানে বলতে পারি, বা এইগুলো কি কাউন্ট হবে? এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। না, আমি একটা জিনিস একটু তোমার থেকে ক্লিয়ার হতে চাই, আমি বুঝতে পারলাম না। তুমি যেখানে আপনি যেখানে পড়াচ্ছেন, সেখানে আপনি কি পড়াচ্ছেন নাকি আপনি অ্যাজ আ রিসার্চার, যে ক্লাসগুলো আমাদের মানে রিসার্চারদেরও ক্লাস নিতে হয়, আপনি সেইভাবে আছেন নাকি আপনি অ্যাজ আ মানে ওখানে পড়াচ্ছেন, মানে টিচিং আমি এক্সপিরিয়েন্স স্কলার। না, আপনি আমি research scholar? পিএইচডি স্কলার। পিএইচডি স্কলার, আপনি ক্লাস নেন, তাই তো? হ্যাঁ, মানে আমার যে গাইড, তার ক্লাসগুলো আমাদেরকে মাঝে মাঝে নিতে হয়। আচ্ছা, এই ব্যাপারটা আমার আমার যতদূর ধারণা এই পয়েন্টটা হয়তো কাউন্ট করে, এটা টিচিং এক্সপিরিয়েন্স এর মধ্যে তো পড়ে না, এটা তো রিসার্চের মধ্যেই আপনি ক্লাসটা নিচ্ছেন। তো এই এক্সপিরিয়েন্সটা, টিচিং এক্সপিরিয়েন্স হলো কি, আপনি যদি ধরুন কোথাও কাজ করছেন অ্যাজ এন, মানে এখন যেটা হয়েছে অ্যাজ আ স্যাক্ট, হ্যাঁ, বা কন্ট্রাকচুয়ালদেরকেও আজকাল এসএসসিটি বলছে, তো অ্যাজ আ স্যাক্ট বা কোনো জায়গায় পড়াচ্ছেন কোনোভাবে, তো সেই জিনিসটা কাউন্টেড, সেটাকে আপনি কাউন্ট করা যায়। কিন্তু এই জিনিসটা আমি বলতে পারবো না, আমার সঠিক জানা নেই এটার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি পাবেন কিনা, বা এই টিচিং সার্টিফিকেট আপনি পাবেন কিনা, এটা আমি বলতে পারছি না। আর দ্বিতীয়ত হলো কোথা থেকে করছেন, ইট ডাজেন্ট ম্যাটার। কারণ প্রাইভেটে পড়ানো বা গভর্নমেন্টে পড়ানো, এটা অ্যালাউ করে, মানে সিএসসি এখানে পয়েন্ট দেয়। কারণ আমরা যদি দেখি যে কিছুদিন আগে প্রিন্সিপাল সিলেকশন হয়েছে অনেক জায়গায়, কিন্তু সেখানে প্রাইভেট থেকেও তাদের এক্সপিরিয়েন্সটা পুরোটাই প্রাইভেটে ছিল, তো তারাও কিন্তু হয়েছে। তো সেই জন্য ওইটা ম্যাটার করে না, ইউজিসির ইয়ের আন্ডারে থাকলে সেটা ডেফিনেটলি কাউন্টেড হবে, এটা কোনো ফ্যাক্টর নয়। আর আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? না, আমরা যখন এই যে ডেমো দেবো আমরা, তো ওই ডেমোটাতে যখন ওই রেফারেন্স গুলো যে দেবো সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি বা আপনার রেফারেন্সটা প্রথমত আপনাকে পুরো ডেমো কমপ্লিট করতে দেবে কিনা সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। সেটা হলো যারা ওই ভেতরে বসে আছে তাদের যদি মনে হয় আপনার পুরো ডেমোটা শুনবে, আর যদি তাদের মনে হয় জেনারেলি মাঝখানেই থামিয়ে দেয় প্রত্যেককেই। হ্যাঁ, খুব কম সংখ্যক মানুষদের তাদের প্রচুর, মানে একটু সময় বা একটু আলাদা কিছু বলছে, তখন তাদেরটা অনেক সময় শোনে, অনেক সময় শোনে না। তো ওটা ডিপেন্ড করছে যে পুরোটা শুনবে কিনা। তো এরপরেই যেটা আসে যে আপনি নিজে থেকে, আপনার যদি মাঝখানে থামিয়ে দেয়, আপনি কি করে বলবেন রেফারেন্সের কথা? আপনি তো শেষই করলেন। তো আপনাকে তখন প্রিপেয়ার থাকতে হবে অপোজিট থেকে আপনাকে কি প্রশ্ন করছে। তারা যদি তখন জিজ্ঞেস করে রেফারেন্সের কথা, আপনি বলবেন, আর যদি না জিজ্ঞেস করেন তখন আপনি স্কিপ আউট করতেই পারেন। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা বুঝতে পারলাম। আরেকটা আর ছোট ওই question জিনিসটা ছিল। আমি জানি না, এটা ডক্টর সাদ্দাম কিছুটা জানলেও জানতে পারবে। একটা যেটা বলছে ওই টিচিং এক্সপিরিয়েন্সটা কি কাউন্ট হয়, আমি যতদূর জানি হয় না। না না, একদমই তুমি ঠিক, ওটা হয় না। এবং হয় না। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতেও অনেকে হ্যাঁ, ওটা হয় না। স্কলার যাদবপুর ইউনিভার্সিটিতেই ক্লাস নিচ্ছে, স্কলারদের তো পড়াতে হবে, ক্লাস নিতেই হবে। হ্যাঁ, তো তাই সেই সার্টিফিকেটটা তারা পায় না। বাট ইন কেস অফ মি, আমি পারবো, কারণ এটা আমার পোস্ট ডকের হচ্ছে একটা তোমার টিচিং। পোস্টডকটা আলাদা। হ্যাঁ, তো এটা যেহেতু আমার সাথে ইনপ্র্যাকটিক্যালি জিনিসটা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, কাজে এটা আমি নিশ্চিত যে পারবে না। বাট তুমি তোমার চাইলে স্যাটিসফ্যাকশনের জন্য সার্টিফিকেট নিয়ে রাখতেই পারো, শো করার জন্য যে আমি কিছু ক্লাস নিই, তো কাজে তোমার একটা প্র্যাকটিস রয়েছে। তুমি যদি এটা করো তাহলে হয়তো সেটা তাদেরকে একটু, মানে একাডেমিক্সে কোনো নাম্বার তো ক্যারি হবে না, বাট তাদেরকে হয়তো সেটা একটা প্লেজার দিতে পারে যে তুমি কিছু করছো, পড়াচ্ছো, অ্যাটলিস্ট তুমি টিচিং এ আছো, অভ্যাস আছে তোমার, তো এটা একটা ভালো কিছু বিষয় হতে। আরেকটা কোয়েশ্চেন ছিল, এই যে এখন যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট গুলো বেরোয়, তো সেগুলোতে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এই জিনিসটা কি এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে? অ্যাসিস্ট্যান্টদেরও নাম্বার অ্যাসাস কিছু নেই, অ্যাসিস্ট্যান্টদের নাম্বার নেই, বাট মানে রিসার্চের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে এটা কাউন্ট হতে পারে, সেখানে কিছু নম্বর রয়েছে, তো সেই নম্বরটা তুমি পাবে, সেই নম্বরটা পাবে। তো ওই জায়গায়
ওই কলামে ঠিক এটা ফিল আপ করতে পারে। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? ফুলচাঁদ হাত তুলে রেখেছে। ফুলচাঁদ বলো। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাম আমার প্রশ্ন ছিল যে একটা জার্নালে যদি 2 বা 3টা পাবলিকেশন হয় তাহলে কি সেই নাম্বারটা পাওয়া যেতে পারে, নাকি ধরে নিন 5টা আলাদা আলাদা জার্নাল লাগবে এবং 5টা পাবলিকেশন লাগবে তাহলে ফুল নাম্বার পাওয়া যেতে পারে? নাকি আমি যদি একটা জার্নালে 2 বা 3টা পাবলিকেশন করি বা 5টা করি তাহলে কি নাম্বার পাওয়া যেতে পারে, নাকি এটা একটু ক্লিয়ার হতে চাই ম্যাম। আচ্ছা, প্রথমত আমার সঠিকভাবে জানা নেই যে একটা জানালে কিভাবে মানুষ 2 বা 3টে লেখা দিতে পারে, মানে এই পারমিশনটা আছে বলে আমার সঠিকভাবে জানা নেই। বা যদি কেউ এইভাবে পাবলিশ করেন তো আমি বারণ করব তাদেরকে, করবেন না। একটা জার্নাল মানে সেখানে আপনি একটাই লেখা দেবেন, নিজের একটাই লেখা দেবেন। এবং আমার মনে হয় বা আমি যতদূর জানি, আমার যতদূর সীমাবদ্ধ, মানে আমার যতটা নলেজ, সেটা হলো আপনি পয়েন্ট একটার ওপরে একটা জার্নালে আপনি একটাই নম্বর পাবেন। আপনি সেখানে 10টা লেখা দিলে তাহলে তখন ওখান থেকেই প্রচুর নম্বর চলে আসবে, তাই না? তাহলে আপনার মতো এখানে অনেকেই করতে পারে, ওটা তো হয় না। আর এই ভালো কোনো জার্নাল এভাবে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, ভালো যে কোনো জার্নাল কিন্তু একজন অথরের থেকে একটাই লেখা নেবে, 10টা লেখা নেবে না। ম্যাম একসাথে না ম্যাম, জার্নাল তো কোয়ার্টারলি বা 6 মান্থ বা ইয়ারলি পাবলিশ হয়, তো কোয়ার্টারলি যদি ফার্স্ট পাবলিকেশন হয় নেক্সট 3 মাস পরে আবার অন্য পাবলিকেশন হয় দুটো, তাহলে কি ওটা কাউন্ট হতে পারে নাকি একটাই? হ্যাঁ, কেন হবে না? মানে আপনি বলছেন জার্নালটা এক এবং সেখানে আপনি প্রতিবার একটা করে লেখা দিচ্ছেন, তাই তো? ইয়েস ম্যাম, 6 মান্থ বা কোনো অসুবিধা নেই না, তাতে কোনো অসুবিধা নেই। মানে সেটা আমারই ছিল। আমি যখন আমার তখন ওয়ার্ল্ড ফোকাসে আমি মোটামুটি তখন রেগুলার রাইটার ছিলাম, ওয়ার্ল্ড ফোকাস যে জার্নালটা, এবং সেখানে প্রত্যেকটা মানে অনেকগুলোতেই আমি যখন ওখানে মানে যখন আমি সার্ভিস কমিশনে বসেছিলাম, আমি প্রত্যেকটা লেখাই আমার পাবলিকেশন দেখিয়েছিলাম। ওয়ার্ল্ড ফোকাস ছাড়াও আমার আরো ছিল ডেফিনেটলি, কিন্তু ওয়ার্ল্ড ফোকাস আমার প্রতিবার যে বেরোচ্ছে সেটাও আমি জমা দিয়েছিলাম। তাতে আপনি প্রত্যেকটাতে নম্বর পাবেন, কেন পাবেন? ওকে ম্যাম, এটাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। বেশ, দীপিকার প্রশ্ন আছে, বলো দীপিকা। হ্যালো ম্যাম, আশা করি আপনি ভালো আছেন। ভালো। ম্যাম আমার 2-3টে কোশ্চেন জানা ছিল। মানে যে পাবলিকেশনের কথাটা কেউ একজন বললো, তো সেক্ষেত্রে মানে এটা কি ম্যাটার করে যে মানে কোন জার্নালে আমি পাবলিশ করছি? কারণ মানে সেটা তো নর্মালি একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, সেটা আলাদা বিষয়, কিন্তু পয়েন্টের ক্ষেত্রে আমি বলছি মানে যদি জার্নালের কোয়ালিটি সেরকম ভালো না হয় সেখানে কি পয়েন্টটাও ডিডাক্ট হতে পারে যে আমি 1 পেলাম না, আমি হাফ পেলাম, এই বিষয়গুলো। সেকেন্ড হচ্ছে যখন মানে মানে আগের যারা স্পিকার ছিলেন তারা বলেছেন যে একটা না হয়তো 2টো ডেমো দিতে হতে পারে, 2টো থেকে 3টে, অথবা আমাদের যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া রয়েছে যে 3টে পেপার অ্যাটলিস্ট আমাদের স্পেশালাইজেশন থাকতে, সেটাও হয়তো ইনক্রিজ হয়ে ওনারা আরো জিজ্ঞাসা করতে পারেন যে আর কি পেপার মানে স্পেশালাইজেশন থাকে। তো এইটা একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, মানে আপনি 2-একটা কথা বললেন, এক্সট্রা যদি আপনার কিছু মনে থাকে সেইগুলো যদি একটু। আচ্ছা, থ্যাংক ইউ দীপিকা। এক্সট্রা কোয়েশ্চেন, দেখো আমি সেই 2016 আমি ডেমোটা মনে রাখতে পেরেছি, কারণ ওটা মানে যেটা জেনারেলি হয় ওটা একটা ভাস্ট ব্যাপার থাকে, ওই জন্য মনে ছিল। ছোটখাটো কোয়েশ্চেন ওই তো বললাম যে ডেমো থেকে আমাকে খুব বেসিক কোয়েশ্চেনই করেছিল, তার বাইরের কোয়েশ্চেন আমার এই মুহূর্তে মনে নেই। তবে হ্যাঁ, আমি যেটা চেষ্টা করেছিলাম যে কোনোভাবেই তাদেরকে আমার স্পেশালাইজেশন এরিয়া থেকে আমি মানে বের হতে দিইনি। মানে আমি সবসময় চেষ্টা করেছিলাম যে আমাকে সেখান থেকে প্রশ্ন করা হোক, যেখান থেকে মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক করে টেনে ওই জায়গাটাতে নিয়ে আসতাম। হ্যাঁ, তো মানে এই জিনিসটা, এটা একটা ট্রিক, এটা মানে এটা তোমরাও পারবে, তোমরা যথেষ্ট এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট হয়েছো আমি জানি। তো সেই জিনিসটাকে একটু মেনটেন করে রাখতে হবে, ধরে রাখা, মানে জিনিসটাকে ধরে রাখা। আর স্পেশালাইজেশন, আমি বারবার বলছি, স্পেশালাইজেশন একজন মাস্টার্স এর একটা, হ্যাঁ একটা যেরকম
আমাদের সময় আমার মনে আছে সাউথ ইস্ট এশিয়া স্পেশালাইজেশন একটা পেপার আমাদের মানে আমাদের মানে আমারও ছিল সাউথ ইস্ট এশিয়া, কিন্তু আমাকে এখন সাউথ ইস্ট এশিয়া থেকে প্রশ্ন করলে আমি কিছু উত্তর দিতেই পারবো না, কারণ আমি তার মধ্যে আর কাছে নেই, তাই জন্য পারবো না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে আমার, এবং সেই বোর্ডে গিয়ে কিন্তু আমি একবারও উচ্চবাচ্যই করিনি কোনো সাউথ ইস্ট এশিয়ার কথা, কারণ আমি জানি যে ওখান থেকে যদি প্রচুর, ওখানে যারা বসে আছে প্রত্যেকে এক্সপার্ট, সেখান থেকে নানা রকম গ্রিল করবে, আমি যদি না পারি আমার চাকরিটা হবে না। তাহলে আমাকে বেসিক জিনিস সেটা মাথায় রাখতে হবে। আমি যেগুলো আমার যেটা ভীষণ নখদর্পণে, সেই সময় দাঁড়িয়ে তুমি যেটা তোমার এক্সপার্ট এরিয়া তুমি সেটা নাই বলতে পারো, তুমি সাপোজ তোমার সাউথ এশিয়া ভীষণ ভালো লাগার জায়গা, তুমি সেটা বললে না, তুমি সেটা না বলে ইন্টারন্যাশনাল রিলেশনস বলছো, কারণ তুমি ওখান থেকে প্রশ্ন করলে তুমি বলতে পারবে, কারণ সেখানে কেউ তোমার ভেতরে ঢুকে দেখতে যাবে না যে তুমি এক্স্যাক্টলি কিসের, তোমার কি স্পেশালাইজেশন ছিল, হ্যাঁ সেটা কেউ দেখতে যাবে না। তো আমাকে তাহলে আমার বেসিক জিনিসটা মাথায় কি রেখে যেতে হবে যে আমি 3-4টে এরিয়া, 2-3টে, তিনের বেশি 4টে, তার বাইরে তো হবে না, কারণ ওইটুকু সময়ের মধ্যে আমাকে অত জায়গা থেকে গ্রিল করতে পারবে না। তাহলে আমি ওই যে জায়গাগুলোকে ফোকাস করে যাব, যে জায়গাগুলোকে আমি দেখে যাব, সেটা যেন আমি ঠিকভাবে দেখে যাই। হ্যাঁ, মানে সেখান থেকে আমার যাই প্রশ্ন করুক, সেই প্রশ্নগুলো যাতে আমি উত্তর করতে পারি। যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হয় তাহলে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করে যাব, ইন্ডিয়ান ফরেন পলিসি হলে আমি ইন্ডিয়ান ফরেন পলিসি করে যাব, ইন্টারন্যাশনাল রিলেশনস হলে ইন্টারন্যাশনাল রিলেশনস করে যাব, যদি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট সোসাইটিস হয় তাহলে আমি সেটা করে যাব। মানে আমার বক্তব্য, আমি সেই এরিয়া গুলোই করে যাব যেটা থেকে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। বারবার এই কথাটা বলছি। আচ্ছা, রিগার্ডিং পাবলিকেশনের দুটো জিনিস, একটা হলো আইএসএস এর নাম্বার, মানে সার্ভিস কমিশনের জন্য এই দুটোই দেখবে। আইএসএস এর নাম্বারে তোমার পয়েন্ট, আইএসএস এর নাম্বারে তুমি পাবলিকেশন যদি করো তার বেসিসে নম্বর পাবে। আর হলো আইএসবিএন নাম্বার, আইএসবিএন হলো মানে বইয়ের নাম্বার, তার উপরে তুমি যদি চ্যাপ্টার কোথাও লিখে থাকো তার উপরে। এবার তার যে কোয়ালিটি কি বৃত্তান্ত, এত বেশি কিছু কিন্তু সার্ভিস কমিশনে দেখা হতো না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি হয় কিনা আমি বলতে পারছি না। বারবার বলছি, আমি এই সময় দিয়েছি, এখন যদি কোনো রুলস বা কোনো কিছু চেঞ্জ ওরা এনে থাকে সেটা আমি জানি। দীপিকা? না, এখনো নেই, মানে কলেজ সার্ভিস কমিশনে এখনো তুমি যেটা বললে সেটাই ঠিক, এখনো ওই বিষয়টিকেই দেখা হয়, বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে তারা এক্সট্রা ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা, হ্যাঁ, স্কেল নিয়েছে, সেটা হচ্ছে যে তারা ওই রেটিং, জার্নালের রেটিংটা তারা একদম সেটা পয়েন্ট আলাদা। এবং হতেই পারে যে তুমি হয়তো যা পাবলিশ করেছো, খুবই হতে পারে যে কোনো মনে হতেই পারে যে নতুন জার্নাল, পরিচিতি নেই, রেটিং নেই, সেদিক থেকে মনে হতেই পারে যে জার্নালটা ভীষণ উইক, পুয়ার। একদম। কিন্তু দেখা গেল যে তোমার পার্টিকুলার জার্নালটি 10টি আর সাইটেশন পেয়ে গেছে, তুমি সেটা খারাপ বলবে কি করে? বলার জায়গা থাকে না। তো সেটা তোমাকে যদি মনে হয় তোমার যে প্রশ্ন করছে এমন ভাবে যে যেটা হয়তো তোমাকে তোমার আর্টিকেলটিকে বা পাবলিকেশনসটিকে দুর্বল দেখানোর চেষ্টা করছে, তাহলে তুমি তোমার এই এক্সট্রা ইনফরমেশনটি তাদেরকে একটু অবগত করো যে স্যার এটাতে আমি কিন্তু পজিটিভলি একটু আনন্দের সহিত বলো যে স্যার এটাতে আমি 10টা সাইটেশন বলে দাও না, অসুবিধা। হ্যাঁ, এইগুলো ওখানে বসে বলতে হবে, মানে এইগুলো তো নিজের ওপরে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এইগুলো তো একটু ঠিক, এগুলো করতেই হবে। মানে স্যার আমার এই পাবলিকেশন ছাড়া এইটা আছে, এখানে এতগুলো সাইটেশন হয়েছে, এগুলো তো ভালো, এগুলো করতে হবে। এগুলো যাদের আছে তাদের প্রত্যেককেই বলবো এগুলো করতে হবে ওইটুকু সময়ের মধ্যেই। আর কিছু প্রশ্ন আছে? আর কিছু ছিল দীপিকা? আমার আর মনে পড়ছে না। না ম্যাম, এগুলোই ছিল মেইনলি। আর একটা প্রশ্ন আমি করতে চাই, যখন মানে ইন্টারভিউ প্যানেলে তো অনেক সাইমালটেনিয়াস প্রশ্ন ধরে আসে, মানে একজনের আনসারটা আমি কমপ্লিট করছি না, আরেকজন করছেন। না, এটা হয় না, এটা হয় না। আমি জানি না এটা কেন বলে, এটা কিন্তু একদম ভুল কথা, এটা হয় না। আনসার কমপ্লিট করার সিএসসি তে আমি বলবো কমপ্লিট করার পরেই আরেকজন প্রশ্ন করে, এবং যখন দেখবে কমপ্লিট মানে করতে না করতেই আরেকটা ওটা প্রশ্ন করতে পারে। মানে তুমি একটা আনসার, কেউ একজন, কারণ সাপোজ 9 জন বসে আছে, ঠিক আছে, 9 জনের মাথায় 9টা কোয়েশ্চেন আছে, তোমাকে করবে, তোমার যেই এক্সপার্ট এরিয়া গুলো জেনে নিল সেখান থেকে করবে। তোমাকে প্রথমে একজন কোয়েশ্চেন করলো, সেই কোয়েশ্চেনটা জবাব আনসারটা দিলে শেষ করতে না মানে শেষ করলে আরেকজন তখন প্রশ্নটা করলো, সে করলো আবার আরেকজন করলো। এইটা খুব ভ্রান্ত, আমি জানি না, মানে এইটা কিন্তু এরকম হয় না যে মানে আমি আনসার অর্ধেক কথা বলতে বলতে আরেকজন প্রশ্ন করলো, এইটা কিন্তু খুব একটা হয় না, আমি জানি না, এটা আমার জানা নেই।
হুম। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যারা এসএমএস করেছিলে তারা কি মাইক অন করতে পারবে নাকি দিদিকে কষ্ট করে এসএমএস টা পড়তে হবে? আমি পড়ে নিচ্ছি। আচ্ছা, গৌতম জুনিয়র না, মৌলি সাহা, মৌলি মৌলি সাহা লিখেছে আমার অডিওতে প্রবলেম আছে, সেই জন্য মেসেজ করছি। পাবলিকেশন কি থাকে কি বোর্ডে কোয়েশ্চেন করা, মানে ও আচ্ছা, পাবলিকেশন থেকে কি বোর্ডে কোয়েশ্চেন করা হয়? পাবলিকেশন থেকে কোয়েশ্চেন করা হয় মানে তুমি যে পাবলিকেশন গুলো করেছো তার ভেতর থেকে এত সময় তো থাকে না। এবার তুমি পাবলিকেশন যখন তোমার লেখা তুমি কোথাও লিখেছো, তো নিশ্চয়ই সেই পাবলিকেশন সম্পর্কে তোমার আইডিয়া আছে বলেই তুমি লিখেছো। তো তোমার সেখান থেকে যদি প্রশ্ন করেও তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, জেনারেলি করতেও পারে নাও করতে পারে, মানে আমার ক্ষেত্রে করেনি। আচ্ছা, সেকেন্ড হলো ডেমোতে কি বোর্ড ওয়ার্ক করা ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, আমি তো বললাম আমি তো বোর্ড ওয়ার্ক করিনি, আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম। আচ্ছা, প্রেফার্ড পেপার কটা বলতে হয়? 1 2 তো প্রেফার্ড পেপার তুমি যেটাতে যতগুলোতে তুমি কমফোর্টেবল তুমি ততগুলোই বলবে। তোমার যদি মনে হয় দুটো বলবে তুমি দুটো বলবে, তিনটে বললে তিনটে বলবে, মানে তোমার যেটা প্রেফার্ড। ফর এক্সাম্পল পলিটিক্যাল বলি, সেক্ষেত্রে যে মডিউলটার সাথে কমফোর্টেবল সেটা কি মেনশন করে দেব যেমনটা বলেছিলেন, নাকি অ্যাজ আ হোল? আমি ঠিক বুঝতে পারলাম না। ফর এক্সাম্পল পলিটিক্যাল সোশ্যোলজি যদি বলি সেক্ষেত্রে মডিউলটার সাথে কমফোর্টেবল, আমি ঠিক বুঝতে পারলাম। ইউনিভার্সিটি বা কিছু কিছু ইউনিভার্সিটিতে না কোনো একটা পেপার দুটো মডিউলে ডিভাইডেড রয়েছে, মডিউল 1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ও পেরেছি। ঠিক বোধহয় ওইটাই জানতে চাইছে। না, মডিউল কেন তুমি বলবে? তুমি পেপারটার নাম বলবে, মডিউলটা তো তোমার মাথায় থাকবে, তুমি পড়াশোনা করবে। হ্যাঁ, তো সেটা বলার না বলার মানে বলার কোনো দরকার বলে আমার মনে হয় না। অনেক পেপারের রেফারেন্স নেই বললেন না কি? অনেক পেপারের রেফারেন্স নেই বললেন। পলিটিক্যাল সোশ্যাল ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে যদি বলেন রেফারেন্স, আচ্ছা রেফারেন্স মানে বইয়ের নাম, কোন বইগুলো সাজেস্ট করবে তারা আফটার ক্লাস? যে কোনো বই যেগুলো স্টুডেন্টদেরকে মানে বলা যায়, মানে যেগুলো পলিটিক্যাল সোশ্যোলজির কি আছে, পলিটিক্যাল সোশ্যোলজির টিভি বটম মোর আছে না, পলিটিক্যাল সোশ্যোলজি KL শর্মা আছে তো? হ্যাঁ সাদ্দাম, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো যেগুলো নর্মাল সেগুলোই বলবে, তার বাইরে কিছু বলবে না। আর আরেকটা আমি দেখেছিলাম, ওটা এডিটেড বই ছিল, অনেকের লেখা, ওটা আমার ঠিক মনে পড়ছে না, ওটা সব্যসাচী স্যারের ছিল। একটা বই আছে, সাদ্দাম একটু হেল্প কর, এডিটেড বই ওটা। কেউ রবীন্দ্র ভারতীর স্টুডেন্টরা কেউ জানবে হয়তো। হ্যাঁ, যদি কেউ জানো ওই ধরনের বই বলতে পারো, ভালো ওই বইগুলো। কোনটা ম্যাডাম? হ্যাঁ, পলিটিক্যাল সোশ্যোলজির একটা বই আছে না, মানে যেখানে সবাই এডিটেড একটা বই ওটা, আর এই মুহূর্তে মনে পড়ছে না গো নামটা। ঠিক আছে, তো ওটা একটু দেখতে পারো, ওগুলো দেখে যাবে, ওগুলো অমল কুমার মুখোপাধ্যায়ের একটা বই ছিল। হ্যাঁ, অমল কুমার, হ্যাঁ ওটা তো আছে। হ্যাঁ, ওগুলো একটু দেখে নেবে আর কি আছে, নাহলে তো টিভি বটম মোর আছে এই পলিটিক্যাল সোশ্যোলজির। হ্যাঁ, তো এই মানে নর্মাল যেগুলো তুমি মনে করবে, যেগুলো স্টুডেন্টদেরকে রেফার করা যায়, বা তুমি টিচার হলে তুমি স্টুডেন্টদেরকে কি ধর, বা তুমি যেগুলো পড়েছো তোমার। আচ্ছা, আমি একটা জিনিস তো আমাদের সময় তো ছিল, এখনো তো আছে, আমি তো যেখানে পড়াই সেখানেও আছে, যে একটা সিলেবাস, সাপোজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্যাল সোশ্যোলজি, তার ঠিক নিচে রেফারেন্স বলে 6টা বই 10টা বইয়ের নাম লেখা থাকে না? সেগুলো থেকে কিছু না করে হয়। এবার সেখান থেকে তুমি যে বইটা পড়াও, যেটা নিয়ে তুমি যে বইটা থেকে কমফোর্টেবল, যে বইটা তুমি সারাক্ষণ হাতে নিয়ে নাড়াঘাটা করো, সেইগুলো রেফারেন্স দেবে। তার বাইরে তো কিছু মানে হয় না জেনারেলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। আচ্ছা, এটার কি উত্তর দিলাম তো সবগুলো? মৌলি সাহা। নেক্সট হলো জিন্নাত সুলতানা। আমার জন্য আমার জানার ছিল ISBN বুক চ্যাপ্টারের ক্ষেত্রে কি কোনো নাম্বার পাওয়া যায়? হ্যাঁ, আগেই বলে দিলাম, এটা বোধহয় কাকে একটা যেন বললাম আমি, যে ISSN আর ISBN দুটো, এই দুটো জায়গায় নাম্বার থাকলেই, মানে ISBN এর এগেনস্টে নাম্বার, ISS এর নাম্বার, আরামসে নম্বর পাবে, কোনো অসুবিধা তাতে কিছু নেই। মানে এই দুটো জিনিস দেখা হয়। গৌতম কুমার শ, পিএসসি তে ক্লিয়ারলি, হ্যাঁ পিএসসি তে ক্লিয়ারলি বেঙ্গলি ইংলিশ। হ্যাঁ, তুমি যেহেতু জিনিসটা CSC, আমি কনসেন্ট্রেট করেছিলাম পুরো কলেজ সার্ভিস কমিশনকে নিয়ে। পিএসসি এর ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় মেনশন করে, একদমই মেনশন রাইট ইউ আর, বেঙ্গলি বা ইংলিশ
বলে দেওয়া হয়, যেটাতে বেটার, যেটাতে ভালোভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো বা আর্টিকুলেট করতে পারো, সেটা ওখানে ম্যান্ডেটরি। পিএসসি আর সিএসসি এর ক্ষেত্রটা একটু তো আলাদা, তাই জন্য আমি এখানে যেহেতু এটা সিএসসি নিয়ে ডিসকাশন হচ্ছে, আমি পুরোটাই কিন্তু সিএসসি এর মতো করেই বলেছি। হিন্দিতে ডেমো দিলে কি সুযোগ কমবে বা বেঙ্গলি ডেমো দিলে ভালো হবে? আচ্ছা, উনি কি হিন্দি ভাষী গৌতম কুমার শ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অলরেডি একবার পিএসসির ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছে, সেখানে এই ধরনেরই কিছু প্রশ্ন ওকে করেছিল। তাহলে একটু আমার ইন্টারঅ্যাক্ট করলে আমি বুঝতে পারবো না, যদি ইন্টারঅ্যাক্ট সুবিধা হতো। ওকে জিজ্ঞেস করেছিল মেনলি তুমি বাংলায় পড়াতে পারবে কিনা বা বাংলায় লিখতে পারবে কিনা, লিখতে দিয়েছে। আচ্ছা, আমি একটু এখানে বলে দিই। আচ্ছা, এখানে আমি একটা ছোট ট্রিক দেবো, সেটা হলো স্যার গৌতম কুমার শ স্যার, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলছি, সেটা হলো আমি যখন আমি এটা আপনাদেরকে বলছিলাম তখন আমি বলেছি যে সিএসসির ক্ষেত্রে যেরকম, যে ধরুন কাজী নজরুলের আন্ডারে আমাদের কলেজের সাথে আরেকটা কলেজ আছে, নামটাও বলেছিলাম, বানবাড়ি লাল ভলোটিয়ার কলেজ, সেটা কিন্তু সেখানে কিন্তু হিন্দি ভার্সনের আলাদা শিফট হিসেবে ওখানে কিন্তু একদম পুরোটাই হিন্দি ভাষী, মানে সেখানে the Bengali students, Bengali version students, English version students, they are not being entertained. It is entirely for the Hindi medium students. তো আপনাকে যদি এই ধরনের কোয়েশ্চেন বলে বা সেখানে কিন্তু আপনি এই তকমাটা দিয়ে দেবেন যে এখানে তো অনেক কলেজই আছে, হ্যাঁ আমি পাবো কিনা জানি না সেখানে, কিন্তু কলেজের যে নেই সেটা কিন্তু নয়। হ্যাঁ, ইউ শুড মেনশন অল দিস, আপনার বোল্ডনেস will matter। আপনি যদি এই কোয়েশ্চেনটা শোনার পরে আপনার মধ্যে যদি মনে হয় इसमें हम क्या बोलेंगे, कैसे बोलेंगे, আর আপনি নিশ্চয়ই অনেকদিন ধরে বাংলায় আছেন, যদি আপনার বাংলাতে আপনি যদি কিছু কথাও বলতে পারেন, আমার মনে হয় এটা খুব একটা প্রবলেমেটিক হবে না। হিন্দিতে ডেমো দেওয়া যায় কিনা সেটা আপনাদের যে ফর্মে, ওখানে তো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সের একটা জায়গা থাকে, ওখানে আছে কিনা আমি জানি না, আমার সময়টা আমার ঠিক মনে পড়ছে না বলে আমি এটা বলতে পারলাম না। যদি থাকে, তো যদি দেওয়া থাকে তাহলে আমি কেন ইউজ করতে পারবো না? আমি কি ভাষায়, ওটা তো ওখানে তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেটা যদি ওখানে দেওয়া থাকে, আপনাকে যদি ধরুন আপনার পোস্টিং হলো ইয়েতে দার্জিলিং এ সাপোজ, তো ওখানে তো ইংলিশ হিন্দি বাংলা তো ওখানে সবাই বোঝে না, তো আপনাকে তো এই দুটো ভাষাতেই পড়াতে হবে। তো আপনি চেষ্টা করুন হিন্দি আর ইংলিশটাকে বেশি স্ট্রেস দিতে, বাংলাটাও দেখবেন, বলবেন যে হ্যাঁ আমি পারবো না কেন, নিশ্চয়ই পারবো। আর আপনাকে কি বলেছিল যে লেখার জন্য, আপনি বলবেন যে আমি অতটা ভালো পারি না, বাট আমি শিখে নেব, বা থাকতে থাকতে কিন্তু উইথ এক্সপিরিয়েন্স আমরা কিন্তু অনেকটাই শিখে যাই। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আপনারা আপনি দেখে নেবেন, আমার মনে হয়। কুমার মুখোপাধ্যায় পলিটিক্যাল সোশিয়োলজি খুব ভালো। আচ্ছা, আর কিছু প্রশ্ন তো নেই? বেশ, আর কারো কিছু প্রশ্ন আছে থাকলে মন খুলে জিজ্ঞেস করো। আচ্ছা, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম যেগুলো মেসেজে দেওয়া আছে, তারা যদি একটু জানায় যে তাদের কনসেপ্টটা কি ক্লিয়ার করতে পারলাম, তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম। ঠিক আছে, গৌতম স্যার বলেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরো কারো কিছু প্রশ্ন থাকলে বলো, যে কোনো প্রশ্ন বলো, মন খুলে জিজ্ঞেস করো। এই সুযোগ আর আসবে না ইন্টারভিউ এর পর, তখন শুধু হয় আনন্দ হবে নাহলে দুঃখ হবে। না না, সবার ভালো হবে, জাস্ট কনফিডেন্স নিয়ে যেতে হবে। মানে একজনেরও যদি হয়, মানে সেটা মানে দিদির জন্য খুবই আনন্দের হবে, এটা আমি ফিল করছি। কারণ আমরা এখানে প্রায় 50 জন স্টুডেন্ট জয়েন করে প্রত্যেক দিন, এইরকম প্রত্যেক রবিবারেই, এখান থেকে যদি একজন মানে অ্যাটলিস্ট সিলেক্টেড হয়, সেটা কিন্তু সত্যি আনন্দের হবে দিদি। তো মন খুলে প্রশ্ন কর, এই আনন্দটা দেওয়ার জন্য। এ কথা বলো। আমার একটা প্রশ্ন আছে যে এই পাবলিকেশন যে 5টা নাম্বার, এটা কি শুধুই 5টা জার্নাল হতে হবে, নাকি আমার বুক চ্যাপ্টার আর জার্নাল মিলিয়ে 5টা হলেই হবে? হ্যাঁ, বুক চ্যাপ্টার জার্নাল সব মিলিয়ে নম্বর থাকে। মানে যদি তোমার কাছে শুধু জার্নালই আছে, তাহলে তুমি জার্নালের সেটাই পাবে, মানে সেটা 5ই পাবে। হ্যাঁ, তারপরে ধরো তোমার যা আছে তার উপরেই পাবে। শুধু এইটা মাথায় রাখবে, ISSN তার এগেনস্টে নাম্বার, ISBN তার এগেনস্টে নাম্বার, ওই দুটো না থাকলে নম্বর পাবে না, যুক্ত হবে না।
বেশ। এবার যে সিএসসি যে নোটিফিকেশন বেরিয়েছে, মানে যেটা ওর মধ্যে একটা কনফিউশন, এবং অনেকের মধ্যেই একটা কনফিউশন আচ্ছা। তৈরি করেছে, কারণ অনেকেই খুব ভালো লিখেছে, তারা হয়তো বইয়ে লিখেছে, জার্নালে লেখেনি। কিন্তু এবার সিএসসির এই যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে জার্নাল শব্দটিকে মেনশন করেছে। এখন এইটাই ও আচ্ছা, আসলে তাহলে কনফিউশন যদি তৈরি করেছে মেনশন অনেকের মধ্যে। করে থাকে, যদি মেনশন করে থাকে তাহলে কিন্তু তার উপরেই নম্বর থাকবে। আমি তো জানি না যে ওখানে মেনশন, আমাদের সময় এরকম ছিল না, মেনশন ছিল না। আমাদের সময় আইএসবিএন আইএসএসএন দুটোর উপরেই নম্বর ছিল। কিন্তু যদি কোথাও লিখিতভাবে মেনশন করে থাকে তাহলে কিন্তু নিজেদেরকে সেভাবেই সেটাকে তোমরা ডকুমেন্ট হিসেবে জমা করবে। আর অরুন্ধতি আছে, বলো অরুন্ধতি। হ্যাঁ ম্যাম, বেশ ভালো লাগলো আপনার কথা শুনে। তো আমার একটা ছোট্ট একটা ডাউট আছে এখানে। একতা জিজ্ঞেস করেছিল যে বোর্ড ওয়ার্ক দিয়ে শুরু করব নাকি এমনি শুরু করব। আপনি বলছিলেন যে বোর্ড ওয়ার্কও করতে পারেন, প্রেজেন্টেশনও করতে পারেন। তো মানে আমি বোর্ড ওয়ার্কটা কি প্রপার ভাবে বুঝতে পারছি না, মানে বোর্ড ওয়ার্ক আর প্রেজেন্টেশনের ডিফারেন্সটা কি একটু কি বলবেন? বুঝিয়ে বলার কিছু নেই। আপনি যখন ঢুকবেন, আমাদের সময় যেরকম ছিল, আপনি একটা বিশাল হল ঘর মতো থাকে, ঢোকার পরে আপনার এখানে সামনে, আমি যেরকম আপনাদের সামনে বসে আছি একটা চেয়ারে, ওখানে একটা চেয়ার থাকবে, একটা বড় টেবিল থাকবে, গোল গোল টেবিলটাতে ঘিরে সব টিচাররা বসে থাকে, ঠিক আছে, মানে প্রফেসররা বসে থাকে। আর আপনি যেখানে ঠিক বসছেন তার পেছন দিকে, মানে এই আমার পেছনে যেরকম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ঠিক সেরকমই সরিয়ে দিচ্ছি তাহলে বুঝবেন, ওই এইরকম জায়গাতে একটা বোর্ড থাকবে আর কি, ঠিক আছে। তো ওই বোর্ডটা হলো গিয়ে আপনার বোর্ডটা থাকবে। এবার আপনি, এটা আপনার উপরে নির্ভর করছে যে আপনি বোর্ডে গিয়ে লিখে জিনিসটাকে শুরু করবেন নাকি আমার মতো এরকম ভাবে বসে ইন্টারাকশন করবেন। বসে ইন্টারাকশনও করতে পারেন, বোর্ড ওয়ার্কে গেলে দাঁড়িয়ে আপনাকে লিখে, যেভাবে ক্লাস আপনি জানি না আপনি টিচার কিনা, আপনি যদি টিচার, আপনি যেভাবে ক্লাস নেন, অনেক সময় আমরা বোর্ড ইউজ করি। আপনি ধরুন কোনো একটা কিছু একটা বোঝাচ্ছেন, ধরুন সিস্টেমস থিওরি বোঝাচ্ছেন, তো সেটা আপনি একে সুন্দর করে বোঝাচ্ছেন। হ্যাঁ, ওই ক্লাসে ওই আরেকটা জিনিস বলছি, যারা বোর্ড ওয়ার্ক করবেন, ওই বোর্ডে গিয়ে ডেট লিখে একটা টপিকের ইয়ে লিখে, ওইগুলো লিখে না টাইম ওয়েস্ট করবেন না, একদম কাম টু দ্য পয়েন্ট, রাইট দ্য টাইটেল, অর টাইটেলটা বলে আপনার যা যা বক্তব্য বোর্ড ওয়ার্কে মানে পয়েন্ট করে লিখে আপনি যে বোঝাচ্ছেন, যেভাবে বোঝাচ্ছেন আপনি সেভাবে বোঝাবেন। আর বসে প্রেজেন্টেশন মানে নর্মাল ওয়ে, লাইক আমরা যেভাবে কথা বলছি একে অপরের সাথে, একটা টপিককে যখন আমরা ডিসকাস করি কোনো একটা স্টুডেন্টের সঙ্গে বসে, তো ক্লাস দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আপনি বসেও বলতে পারেন, আপনি দাঁড়িয়েও বলতে পারেন, বোর্ড ইউজও করতে পারেন, নাও ইউজ করতে পারেন। দ্যাটস ইট। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কিছু আছে? লাস্ট চান্স, একজনেরই প্রশ্ন নেওয়া হবে। নেই? আর কোশ্চেন নেই। যাই হোক, শান্ত হয়ে গেছে অনেকেই, এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসছে না, অনেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, জিজ্ঞেস করো, দাদিকে আমরা আবার পরে একদিন ধরে নিয়ে আসবো, ঠিক আছে। তো যারা তোমাকে প্রশ্ন করেছিল তারা শুধু মানে যে সিএসসির ইন্টারভিউ দেবে তা নয়, এরা অনেক ভালো মানে গবেষণাও করছে। আচ্ছা, যেমন ঝিলিক হাত তুলেছে, ঝিলিকে দিয়ে শুরু করে, ঝিলিক রবীন্দ্র ভারতীতে পিএইচডি করছে। হ্যাঁ হ্যাঁ জানি আমি ঝিলিকে। হ্যাঁ, এরপর দীপিকা জেএনইউতে পিএইচডি হ্যাঁ করছে। হ্যাঁ ওটাও জানি। তারপরে এখানে স্থাপিতা হচ্ছে জেএনইউতে মাস্টার্স করছে। আচ্ছা থেকে রুদ্র এখানে দুটো কলেজে পড়ায়, তারপরে হচ্ছে পিএইচডি করছে। এবং আরো যারা প্রশ্ন করেছিল, এই যেমন একতা প্রশ্ন করেছে একাধিক, ও গুজরাটে পিএইচডি করছে। তো আমাদের এবং আরো একটি ছেলে প্রশ্ন করলো, আরো 2-3জন করেছে, যারা ফুলচাঁদ, গৌতম, এরা প্রত্যেকে পিএইচডি করছে। খুব ভালো এরা হচ্ছে গবেষক, মানে নতুন নতুন ইউনিক টপিক নিয়ে গবেষণা করছে। আমার মনে হয় যে এদের জন্য খুবই ভালো হবে যদি আমরা তোমাকে রিসার্চের জন্য একদিন ধরি, যে তুমি কিভাবে ওয়ার্ল্ড ফোকাসে লিখছো, ঠিক কোন বিষয়গুলো তোমাকে। ছিলাম মানে তখন আমি রেগুলারলি লিখতাম, এখন অতটা লেখা হয় না। আমি এখন অন্যান্য জার্নালে লিখি, তবে ওয়ার্ল্ড ফোকাস যখন ওই সময়টা আমি প্রচুর ওয়ার্ল্ড ফোকাসে আমি লিখেছিলাম। হ্যাঁ, ওয়ার্ল্ড ফোকাসে লেখা যাবে না কেন, নিশ্চয়ই জমা দিলে সেটার অ্যাকসেপ্টেন্স যদি থাকে কেন লিখবে না, নিশ্চয়ই লিখবে রিসার্চাররা, কেন লিখবে না। এবং ওরা গ্রান্ট করে, ভালো লেখা ওরা একদম নেয়। এবং আমাদের সময় একটা ব্যাপার ছিল, আমি জানি না আর এখন দেয় না ওয়ার্ল্ড ফোকাস,
আমরা না ওয়ার্ল্ড ফোকাস থেকে রয়্যালটি পেতাম, এখনো দেয় বোধ হয়, দেখ মানে লাস্ট কিছুদিন আগে আপনার কাছ থেকে শুনছিলাম। 1,500 টাকা নেয় ওরা, এখন নেয়, উল্টো হ্যাঁ। হয়ে গেছে, এখন 1,500 টাকা ওরা টাকা নেয়। হ্যাঁ, এখন টাকা নেয়। আমরা রয়্যালটি পেয়েছি। ও না, আমাকে বোধ হয় দেবাশিস স্যার একদিন বলছিলেন যে উনি 5,000 পেয়েছেন, বোধ হয় 5,000 বা 3,000 বা 2,000 এরকম একটা অ্যামাউন্ট পেয়েছেন, আচ্ছা আচ্ছা কিন্তু রিসেন্টলি ওনারা পাবলিশ করেছেন। যাই হোক, হয়তো হতে পারে রিভার্স করেছে এখন, হ্যাঁ। তো যাই হোক ভালো। আচ্ছা স্যার, আমার একটা বিষয় বলার আছে। বলো বলো। বলছি যে ম্যাম, আপনাকেও রিকোয়েস্ট করব আর স্যারকেও বলবো যে আমাদের যদি এবার ভার্চুয়াল তো হচ্ছে, এবার ডেমো ক্লাস গুলো যদি সোজাসুজি সামনাসামনি নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে এই যে নার্ভাসনেস যে ব্যাপারটা থাকে বা যে বিষয়গুলো অন্যান্য যেটা সামনাসামনি হলে যে বিষয়গুলো ফ্যাক্টর করে, সেটা অনেকটাই কাটানো মানে যাবে বলে আমার মনে হয়। আচ্ছা ঝিলিক, এখানে আমি একটা কথা বলবো। আমি একটা রিকোয়েস্ট করব, মানে আমি অনেক সময়, হ্যাঁ এটা সম্ভব হয় না জানি, মানে সব সময় সম্ভব হয় না, কিছু কিছু জায়গায় একটু নিজে এসেও ভার্চুয়াল মোড ছাড়াও একটু প্রেজেন্টেশন দিলে তো ভালো হয়। কলকাতা থেকে গলসিটা তো কাছে ছিল, গলসিদের মিস করালো কেন? না ম্যাম, আমি সেদিনকে বাঁকুড়াতে ছিলাম, ওর জন্য আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি। এবার স্যার এতবার রিকোয়েস্ট করেছিলেন, তো এবার আমাকে পেপারটা প্রেজেন্ট করতে হতো, কিন্তু অনলাইনেও হয়নি তো মনে হয় দেওয়া না সুযোগটা? না মানে আমাকে যে সময় লিঙ্কটা ছিল না, মানে ছিল না তো। না মানে আমাকে যে সময় স্যার লিঙ্কটা মানে দিলেন, সেই সময় অলরেডি অনলাইন সেশন শেষ। ও আচ্ছা আচ্ছা। এবার সেক্ষেত্রে আমার কিছু বলারও ছিল না। আমি না এই যে আমি প্রথমেই বললাম, এই যে সেমিনারে প্রেজেন্টেশনটা না ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখানে যেটা হয়, এই যে আমরা এই যে তৈরি করি পেপারটা, এই যে 5 মিনিটের মধ্যে বলতে হবে, 3 মিনিটের মধ্যে, এটা কিন্তু খুব ভালো জিনিস। এটাই কিন্তু আমাদের ডেমোতে আমরা ইউটিলাইজ করতে পারবো, যে আমাদের ওখানে জাস্ট বক্তব্যটুকু রাখতে হবে, যেটা দরকার সেটা। এই ট্রিক্সটাই যদি আমরা ওখানেও মেনটেন করি, কারণ সময়টা আমরা তো জেনে যাচ্ছি যে এতটা সময় দিচ্ছে, এর বেশি তো আমরা পাবো না। হ্যাঁ, তার মধ্যে কি হয়, যে কোনো কনফারেন্সে একটা ইন্টারাকশন হচ্ছে, কোনো প্রশ্ন করলো কেউ, তার উত্তরটা আমাকে দিতে হচ্ছে, এরকমই তো কোয়েশ্চেন করবে। এরকম ওনারাও এইভাবেই কোয়েশ্চেন করে। হ্যাঁ, দেখবে যখন ওখানে অনেক সময় অনেক সিনিয়ররা বসে থাকে, তারা করে না জেনারেলি, কিন্তু যেভাবে টিচাররা ক্লাসে কোয়েশ্চেন করতো, হ্যাঁ এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কি ধরনের প্রশ্ন ওনারা করতেন, এই ধরনেরই তো করবেন, তার বাইরে কিছু নয়। ওই সাবজেক্টের ওপরে এই জিনিসগুলো যদি আমাদের মাথার মধ্যে একটু থাকে না, আমার মনে হয় খুব ইজি হবে, আমাদের প্রত্যেকের পক্ষে খুব ইজি হবে। এবং আপনারা প্রত্যেকে এত ভালো কাজ করছেন, প্রত্যেকেই ভালো ভালো রিসার্চার, ভালো স্টুডেন্ট, এতটা ধাপ পেরিয়ে এসছেন, আরেকটা একটুখানি ভাব আপনারা পাবেনই। ঠিক আছে, আপনাদের মানে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনারা পান এটাই চাইবো। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমাদের ভোট অফ থ্যাঙ্কস দেবে স্থাপিতা সূত্রধর। স্থাপিতা জেএনইউতে মাস্টার্স করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো তোমার কেমন লেগেছে, সকলের অন বিহাফ অফ আওয়ার পলিটিক্যাল সায়েন্স কোচিং সেন্টার এবং সকলের তরফ থেকে তুমি বলো দিদিকে যে তোমার কেমন লেগেছে, এবং সেটা আমাদের সকলের বক্তব্য। ভীষণ ভালো লেগেছে। আর আমি তো আগেই বলেছি যে ম্যামের যে কনফিডেন্সটা, ওটা মানে আমার মনে হয় যে ম্যাম অনেকটা আমাদের কাছে রেডিয়েট করে দিয়েছেন। আমি অনেকটা নার্ভাস ফিল করছিলাম আগে, তো আপনার কথা শুনে বরঞ্চ আমি অনেকটা সাহস পেয়েছি। আমার মনে হয় যে যে কথাটা আপনি বললেন যে এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ফিউচার এন্ডিভারের জন্য ওটাকে ইনভেস্ট করা, আমার মনে হয় সেটাও একটা পজিটিভ ওয়েতে জিনিসটাকে দেখা উচিত। তো হওয়া না হওয়ার দেখো, যে আমার খুব মনে হয় না যে তুমি তো অলরেডি তোমার বেসিক জিনিসটা তুমি তো হয়ে গেছে তোমার, মানে যেটা দরকার একটা সার্ভিস কমিশন বা যে কোনো ইন্টারভিউতে, ইউনিভার্সিটিতেও কিন্তু বেসিক জিনিস কি, মাস্টার্স এর পরে আমার একটা কিছু থাকতে হবে। হ্যাঁ, নেট সেট এই সেই আমি তো করে ফেলেছি, তো তুমি তো অলরেডি একটা ধাপ অলরেডি এগিয়ে গেছো, এবার একটা চাকরি তুমি পাবেই পাবেই। এই আমার মনে জিনিসটা হয় রাখো। যে আমার মনে হয় আপনি যে পার্সোনালিটি এবং বডি ল্যাঙ্গুয়েজে যেটা বললেন, আহ, আমি অন্যদের বিহারে বলছি, কিন্তু আমি পার্সোনালি বলছি, আই থিঙ্ক আই এম গোইং টু বড়ো আ লট অফ দ্যাট ফ্রম ইউ, বিকজ আপনি আই থিঙ্ক টেকনিক্যালি আমার যাদবপুরেরও সিনিয়র, যেহেতু আমার যাদবপুরেরও ব্যাকগ্রাউন্ড। So I think I'll try to carry forward that lineage, and it was a great session. Thank you so much, ma'am. Thank you all and all the best.
আর কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবে? স্পেশালি দিদিকে কিছু বলার থাকলে, শুনলে তো এতক্ষণ। কারো কিছু বলার? দীপিকা কিছু বলবে? এটাই বলবো, মানে সত্যি মানে স্থাপিতা যেটা বললো, মানে ম্যামের পার্সোনালিটি মানে অনেকটা ম্যাম ইজি করে দিলেন বিষয়গুলো, যেইটা নিয়ে হয়তো আমাদের একটু ভয় ছিল। তো এখন মনে হচ্ছে হ্যাঁ একটু কনফিডেন্ট ফিল করছি যে আমরাও হয়তো পারবো। তো এই কনফিডেন্সটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ দীপিকা, and all the best. All the best to all of you. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক আর কেউ কিছু বলবে? ঝিলিক বলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব ভালো লেগেছে। আর কনফিডেন্সটা আপনার থেকে সত্যি খুব অনেকটা বেশি পেয়েছি। আমার একটা অসুবিধা কি হয় যে ইন্টারভিউর সময় একটু ইন্টারভিউ হতে হতেই না আমার কনফিডেন্সটা আস্তে আস্তে লো হতে থাকে। হয়তো এমন কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে শুরু করলেন স্যাররা, তো সেক্ষেত্রে আমি একটু নার্ভাস হয়ে যাই, মানে এরকম হয়। তো আপনাকে দেখে আমার খুব মানে খুব ইন্সপিরেশন পেলাম এরকম যে না, কনফিডেন্স রাখাটা খুব দরকার, তাহলে অনেক কিছু কাজই খুব সহজ থেকে সহজতর হবে। অসংখ্য ধন্যবাদ। বেশ, রাজীব কিছু বলবে? রাজীব অলরেডি এসএসসি এর গ্রুপ থেকে ও জব পেয়ে গেছে। 6 জন স্টুডেন্ট আমার এবার জব পেয়েছে এসএসসি গ্রুপ থেকে। তো তোমার অভিজ্ঞতাগুলো বলো, দিদির কথা শুনে কতটা তুমি রিলেট করতে পারলে? তুমি তো প্র্যাকটিক্যালটা ফেস করে এসেছো। ইন্টারভিউটা কিভাবে কেমন যাবে তোমার বলো। গুড ইভিনিং ম্যাম। ম্যামের কাছ থেকে যা শিখলাম তাতে মানে কল্পনার বাইরে, মানে আরো আমার মানে এতটা কনফিডেন্স এসেছি। তো স্যার আপনার কাছ থেকে যে কনফিডেন্স পেয়েছি তাতে আমি ক্র্যাক করে দিয়েছি স্কুল সার্ভিসে। এবার ম্যামের কাছ থেকে যেটা আমি পেলাম, Congratulations. থ্যাংক ইউ ম্যাম। তো ম্যামের কাছ থেকে যেটা পেলাম, তো আমার মনে হচ্ছে আগামীতে সিএসসি তে আমার আরো কনফিডেন্সটা বেড়ে গেল, যে একটা তো জব পেয়েছি, এতটা আমি ম্যামের কাছ থেকে মানে কনফিডেন্সটা পেলাম যে আমাকে খুবই ভালো লাগে। ক্লাসটা ছেড়ে যেতেই মানে ইচ্ছা করছে না আমার, মানে এতটা ভালো ক্লাস। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে কংগ্রেচুলেশন ম্যাম, খুব সুন্দর ক্লাস একদম। Thank you. রুদ্র কিছু বলবে? বলো তোমার অভিজ্ঞতা কি, কেমন লাগলো? রুদ্র আছো? রুদ্র বোধহয় ব্যস্ত আছে। আর কেউ কিছু? অনেকে টেক্সট করেছে, হ্যাঁ অডিওতে প্রবলেম আছে মৌলি বলছে, তো কিছু লিখেছে, প্রশংসা করেছে। আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে অনেকে কিন্তু পাঠিয়েছে যে এটা হচ্ছে বেস্ট ক্লাস, বেস্ট প্রেজেন্টেশন, বেস্ট হচ্ছে মোটিভেশন। অনেকেই লিখেছে আমাকে। ময়ূরাক্ষী একটা এসএমএস করেছে দেখলাম, আরো 2-1 জন বোধহয় করেছে, আসতে আছে। তো বাকিরা আর কেউ কিছু বলবে? বলো, বলা থাকলে। অরুন্ধতি, এখানে এখন যাদেরকে দেখছো এরা প্রত্যেকে পিএইচডি করছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে। বলো। হ্যাঁ ম্যাম, আপনার কথাগুলো শুনে ভীষণ এতটা কনফিডেন্ট, ওইটা ভালো লাগলো ভীষণ। তো এটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করতে চাই আগে। আমিও, আপনি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি, আমি জানতাম না, আমিও যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট, এখন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছি। তো বেশ ভালো লাগলো। ওকে, রুমিদি আছে। রুমিদি কিছু বলবে? বলো। রুমিদি আমার সাথে এমফিল করেছে যাদবপুরে, বর্ধমান ইউনিভার্সিটি। আমার আজকের সেশনটা খুবই ভালো লেগেছে। তবে আমার একটা বিষয় জানার আর কি, যেহেতু আমার মাঝখানে কিছুদিন মানে পড়াশোনার খুব গ্যাপ হয়ে গেছিল, মানে এমফিল করার পরে সেট কোয়ালিফাই করেছি 2023 সালে, তারপরেও খানিকটা সময় বিশেষত কিছু পারিবারিক কারণেই আমি নিজেকে খুব একটা পড়াশোনার সাথে যুক্ত রাখতে পারিনি। তো সেই ব্যাপারে মানে আমার একটু জানার যে এই জিনিসগুলো নিয়ে ইন্টারভিউ বোর্ডে কেউ কোনো প্রশ্ন আমাকে মানে কোনো ভাবে কিছু প্রশ্ন আমার কাছে আসবে কি, বা সেটাকে আমি কিভাবে প্রশ্নটাকে কিভাবে উত্তরটা দেবো আর কি, মানে এইটা আমার একটা নিজের একটা কি বলবো একটা ভয়ের কারণ বা একটা ল্যাক অফ কনফিডেন্সের একটা বিষয় থাকছে আর কি। প্রথমত এটা নিয়ে খারাপ কিছু ভাবার বা এটার তো কোনো ভাবার কোনো বিষয়ই নয়। প্রথমত যদি কোনো প্রশ্ন করে যে তোমার কেন গ্যাপ হয়েছে, আমার খুব মনে হয় অনেস্টি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস লাইফে। তো আমার যেটা ঘটনা আমি সেটাই বলবো। কেন আমি করতে পারিনি, খুব ছোট্ট সংক্ষেপে কোনো একটা কারণ, যে কারণটার জন্য আমি করতে পারিনি আমি সেটাই বলবো যে আমার এই কারণে একটা ছোট গ্যাপ পড়েছে। এবং আমার মনে হয় না এই এত কিছু ইন ডিটেলস ওনারা এতটা সময় দেন কাউকে, মানে পার্সোনাল কোনো কিছু তো আলাদা জিনিস। এবার এই ধরনের মানে প্রশ্ন বা এই ধরনের জিনিস
করেন না সেটা নয়, সেটা খুব কম, এবং সেটাতে আমার মনে হয় কি কারণে আমি করতে পারিনি সেটা জাস্ট ব্রিফ একটা দুটো শব্দ ব্যবহার করেই আমি যদি বলে দিতে পারি, আমি বলে দিলাম যে এই কারণে আমি হতেই তো পারে, অনেকের অনেক কারণেই অনেকটা সময় একটা গ্যাপ হয়, অনেকটা কারণে তারা দিতে পারেন না বা করতে পারেন না, কন্টিনিউ করতে পারেন না। তো সেটা আমার মনে হয় না সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে, সেটার জন্য খারাপ কোনো ইম্প্যাক্ট ফেলবে সেটা কিন্তু নয়। আচ্ছা ম্যাম, আর আমার আর টিচিং এক্সপিরিয়েন্সও কিছু নেই, মানে এটা কি কোনো ইম্প্যাক্ট পরে কিছু? টিচিং এক্সপিরিয়েন্সে আপনি নম্বর পাবেন না, টিচিং এক্সপিরিয়েন্সের বাস। এবার আপনাকে যেই নম্বরটা নিয়ে আপনি চলছেন সেটাকে নিয়ে আপনাকে চলতে হবে। হ্যাঁ, এবার আপনার থেকে যারা ধরুন যারা এই সমস্ত নম্বরগুলো নিয়ে যারা এগোবে, যেরকম আপনাদের সঙ্গেই যিনি আছেন ডক্টর এস.এইচ. সরকার, ওনার যে নম্বর, উনি ধরুন আপনি আর ওনার ধরুন, আমি জাস্ট নর্মাল ভাবে বলছি, মানে এটাকে অন্যভাবে কেউ নেবেন না। না না না, একদম। ওর যেহেতু এতগুলো আছে, এত কিছু করেছে, এতটা কিছু, তো ওর নম্বর এপিআই এমনি মানে বেড়ে থাকবে। হ্যাঁ, প্লাস ওর ইন্টারভিউ, এবার ও ইন্টারভিউ কিরকম দেবে? তো যে এত কিছু করছে, তো আপনাদের কি মনে হয় এতটা কনফিডেন্স যার, তার ইন্টারভিউ খারাপ হবে? তা তো হবে না। আপনার যেটা নেই আপনি সেটা নিয়ে ভাববেন কেন? যেটা আছে আপনি সেটাকে নিয়ে চলুন, যতটুকু আছে সেটাকে নিয়ে এগিয়ে সেই জায়গাটাকে আমাকে বেস্ট করতে হবে। তাহলে আমাকে ফোকাস করতে হবে ইন্টারভিউটা কিভাবে ফেস করব, এবং সেখানে ওই যা যা কথাগুলো বললাম ওই জায়গাগুলোকে আমি বিষয়গুলোকে দেখে নেব, এবং আমার যে বিষয়টা আপনার কাছে মনে হবে আপনি জানেন, সেটা যদি কোনো XYZ কোনো সিনিয়র জুনিয়র যেই বলে থাকুন এই বিষয়ের টপিকে কথা বলার কোনো তো মানেই হয় না, না আমি এটা পারবো, আমি এটা সুন্দরভাবে বক্তব্য রাখতে পারবো, তাই জন্য আমি এটা বলবো। তো এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি প্রশ্ন করে জবাব দেবো, সিম্পল না? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আর যেটা নেই সেটা নিয়ে আমি ভাববো না, যেটা নেই সেটা নিয়ে আমার ভেবে তো লাভ নেই। খুব ভালো লাগলো ম্যাম আপনার সাথে কথা আমি বলে। শুধু একটুখানি অ্যাড করে দিচ্ছি দিদিকে, হ্যাঁ, যে মানে আমার চাকরি না হলেও কিন্তু তোমার হবে, মানে রুমিদিকে বলছি আমি, এবং রুমিদির মতো যারা আছে তাদের বলছি। তার কারণ এর আগে কখনো এই বিষয়টি সিএসসি তরফ থেকে ইনশিওর করা হয়নি যে সিনিয়রদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, বাট এইবার কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। তো কাজেই যেহেতু আমি তোমার জুনিয়র, সেই দিক থেকে বলা যেতে পারে যে আমার না হলেও কিন্তু তোমার হবে, কাজে তুমি সেই মোটিভেশনটি সব সময় নিজের না না, সবার হবে, সবার বি লাইক দিস, একদম একদম সবার সবাইকে বলতে হবে। দেখা যাক, বাট তুমি নিশ্চিত থাকো যে তোমার সিনিয়রিটির অ্যাডভান্টেজটা তুমি পাবেই, সিএসসি এবার সেটা ইনশিওর করছে। অসংখ্য কাজে তুমি ধন্যবাদ একদম সকলকে, মনের অসংখ্য জোর রাখো। ধন্যবাদ। আচ্ছা, এটা বলেছে, এটা আমার জানা ছিল না যে এটা এইবারে বলেছে, আমার এটা জানা ছিল না। এবার লেখা আছে পরিষ্কার করে, হ্যাঁ পরিষ্কার করেছে। লাস্ট আমি ইয়ে করছি, আমাদের আরেকজনকে স্টুডেন্টকে বলছি, ও এবার ক্যালকাটাতে জাস্ট কিছুদিন আগেই পিএইচডি পেয়েছে, খুব ভালো স্টুডেন্ট, দীপিকাদেরই ব্যাচমেট, অনিশা দত্ত। অনিশা কিছু বলবে? বলো দিদির প্রেজেন্টেশন, মোটিভেশন কেমন লাগলো? কিছু কাজে আসবে তো তোমার? গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে, অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম, ভীষণ ভালো লেগেছে। অবশ্যই কাজে লাগবে এটা অনেক, কারণ আমি নার্ভাস ভীষণ ফিল করি মাঝে মাঝে, তো সেটা তো ভীষণ কাজে লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমিও নার্ভাস, এই যে আপনাদের সাথে কথা বলছি এখানেও আমার নার্ভাসনেস কাজ, খালি নার্ভাসনেসটা নিজের মধ্যে রাখবে, প্রকাশ করবে না, বাইরে এসে ঘাম ঝরবে, দেখবে অনেক কিছু হবে, কিন্তু ওই ভেতরে একটা এমন ভাবে থাকতে হবে যে আমি ফেস করছি, সুন্দরভাবে ফেস করছি, এই ব্যাপারটা না। ওনারা প্রত্যেকে জানেন যে ভেতরে যারা মানে ভেতরে যারা যায় ক্যান্ডিডেটস, আমি যেদিন ঢুকেছিলাম আমার কি হয়নি, আমার প্রচন্ড রকম নার্ভাসনেস কাজ করেছে, কিন্তু ওই নিজেকে বারবার করে একটা ইয়ে করা। আর বিশ্বাস করুন, আমি প্রথমেই যে কথা বললাম, আজকে যে অ্যাজ এ সিনিয়র আমি বলবো যে কাজটা আজকে আপনাদের জন্য ডক্টর এস.এইচ. সরকার করছেন, সাদ্দাম যেভাবে করছে, আমাদের সময় যদি আমাদের সিনিয়ররা এইভাবে একটু মোটিভেট করতো আমাদেরকে, না আমাদের অনেকটা আমরা হয়তো রিল্যাক্সড হতাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে একদম টেনশন নেবেন না, সেটা না, টেনশন হবে আমি জানি, আমি বললেও আপনাদের টেনশন কমবে না। টেনশনটাকে কোথাও গিয়ে ভেতরে চেপে ফেস করতে হবে, এবং ফেস করবেন, কেন করবেন না, খুব ভালো হবে আপনাদের প্রত্যেকে। এতটা ধাপ, এতটা জায়গা আপনার প্রত্যেকে চলে এসেছেন, বাকি আর একটু যেটা বাকি আছে সেটা আপনাদের হবে। কারোর আজকে মানে আমি বারবার বলছি, যাদের হবে, সবার না হলেও ধরুন হলো না, তো তখন কিন্তু আমাদের ডিমোটিভেট হলে হবে না,
আমরা ওখান থেকে যেটা শিখে বেরোলাম সেটাকে আমাদের পরবর্তীকালে কাজে লাগাতে হবে, সেটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। তো আমরা সবকিছু ফেজ থেকে শিখবো, শেখাটা ইজ ইম্পর্টেন্ট। এই যে হলো না সেটা নিয়ে আমরা এর হয়ে গেল, ও এই সমালোচনা থেকে একটু বেরিয়ে আসুন, দেখবেন খুব ভালো থাকবেন। এরা প্রত্যেকেই এক একটা নিজেদের লেভেলে এরা চ্যাম্পিয়ন, মানে যে অনিশা বললাম, স্থাপিতা বললাম, দীপিকা, ঝিলিক, মৌপ্রিয়া থেকে অ্যাবসলিউটলি, না হলে কি করে এই জায়গায় আসা যায়। এবং এত তাদের মানে স্কিল, মানে পড়ানোর স্কিল, নিজেরা এত ভালো স্টুডেন্ট। এরা জানো অনেকেই হচ্ছে 6 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে নেট কোয়ালিফাই করে গেছে, অনেকে জেআরএফ কোয়ালিফাই করে গেছে, অনেকে একাধিকবার নেট সেট কোয়ালিফাই করেছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। এই যে অনিশারই কথা বলো, ও 1 যুগ পর ক্যালকাটাতে বেরোলো, সেখানে 2টি মেয়ে পেয়েছে, 11টা সিট, 10 জনকে নিয়েছে, 2টি মেয়ে পেয়েছে, তার মধ্যে ও একজন, এবং জেনারেলে পেয়েছে। তো বুঝতেই পারছো যে ওখানে সমীর বাবুদেরকে বোঝানোটা এত ডিফিকাল্ট মানে বিষয়, যে সেটাও ওরা পার করে এসেছে। কাজে আমার মনে হয় খুব ভালো স্কোর করবে, এরা ভালো পাবে। লাস্ট আমি সবাইকে বলার তো সময় হবে না, আমি কাজুরিকেই বলছি, কাজুরিও আমার স্টুডেন্ট, সে জব করছে অলরেডি। কাজুরি কিছু বলবে, বলো। Good evening, ma'am. First, today actually I did not answer the question. I heard all the things, Miss Merasli. It's a wonderful session, and I learned so many things from you. Especially your energy, it's really transmitted to us, and we will carry forward this thing, and definitely we'll give our best in the interview. Thank you very much, and all the best to you too. Thank you, ma'am. আমরা সকলে সত্যি খুবই আনন্দিত। আমি চাইছিলাম, আমি ফিল করছিলাম, ওদের এসএমএস গুলো যেভাবে আসছে আমি ফিল করছিলাম যে সত্যি এরা মন থেকে ভীষণ আনন্দিত, খুবই মোটিভেটেড ফিল করছে। তো আমি ওই জন্য চাইলাম যে তুমি নিজেদের মনের কথাটা নিজেরাই ম্যাডামকে বলো, ডেলিভার করো। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, যে তুমি আমার অনুরোধে আসলে। তুমি সময় ছিল না, তুমি ব্যস্ত ছিলে, ঝাড়খণ্ড থেকে তুমি এসেছো, এসে এত টায়ার্ড হওয়ার পরেও আমার অনুরোধে তুমি একদম গ্যাপ না রেখে এইরকম একটা সেশনে বসেছো, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছো। আমাদের প্রশ্নগুলো খুবই, বুঝতে পারছি যে আমাদের অনেকের প্রশ্ন খুব সিলি ছিল, সেগুলোকে তুমি অ্যাড্রেস করেছো। ইটস নট আ জোক। হয় না, সবারই এই জানা, সবারই এই প্রশ্নগুলো থাকে। আমরাও, আমাদেরও ছিল, এখনো আমার অনেক রকম প্রশ্ন থাকে, তো এইগুলো তো ক্লিয়ার করতেই হবে। না, তবে তার ব্লেমটা আমি নিচ্ছি, তার কারণ আমি ওদেরকে প্রত্যেককে বলে রেখেছি যে হয়তোবা তোমরা প্রশ্নটা যিনি আগে এসে বলেছেন, যেমন মহিদুল্লাহ এসেছে, তারপরে ফৌজিয়া এসেছে, তার আগে আসমাদি এসেছে, প্রত্যেকেই হয়তো তোমরা করেছো, বাট এই একই প্রশ্ন না দিদিকেও করো, দেখো নতুন হয়তো ভিন্ন কিছু বেরিয়ে আসবে। এই ডিফারেন্ট যেটা বেরিয়ে আসবে না, সেটাই তোমার যে ডিফারেন্ট, যে তোমার থট ডিফারেন্ট, যে তোমার হচ্ছে একটা বলার যে স্টাইল, টিচিং স্টাইল, এগুলোকে কিন্তু ভ্যালিডেট করবে। তুমি বুঝতে পারবে যে তুমি যেমন পড়াও, যেমন পড়ছো, যেভাবে পড়াচ্ছ, পড়াতে পারবে, যতটা স্কিল তোমার মধ্যে আছে, এটাকেই তোমাকে দেখবে, ভ্যালিডেট করার একটা চেষ্টা করবে। তো ওই জায়গা থেকেই শুরুতে তোমাকে বলছিলাম যে তোমার কাছ থেকে অনেকে হয়তো নতুন কিছু শিখলো আজকে, কারণ বাকি যারা এর আগে এসেছে বলেছে আমাদেরকে, তাদের বলানোটা এক ধরনের ছিল বলাটা, আর আজ তুমি যেগুলো বললে সেগুলোটা আর এক ধরনের, একটা ডিফারেন্ট। তো এটা, এবং তোমরা প্রত্যেকেই সাকসেস, তোমরা জব করছো এবং এত ভালো কাজ করছো রিসার্চে। কাজে এই জায়গা থেকে প্রত্যেকে একটা মোটিভেশন তো নিশ্চয়ই পেলো যে আমরা আমাদের মতো করেই প্রেজেন্টেশন দেবো, সুন্দর গুছিয়ে দেবো। যে 3টে শব্দ দিদি বলেছে, অবশ্যই কনসেপ্ট, কনফিডেন্স এবং টিচিং এবিলিটি, এই 3টে বিষয়কে মাথায় রাখলে আর কিছু ভাবতে হয় না। আমার মনে হয় যে এটাই ইউনিকনেস ছিল, প্রত্যেকের খুব কাজে লেগেছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার অনুরোধ তোমাকে রাখার জন্য এবং আসার জন্য। এবং অবশ্যই আমরা কিন্তু অত সহজে তোমাকে ছাড়ছি না, কারণ তুমি মনে জায়গা করে নিয়েছো অলরেডি, এবং ফার্দার আমরা বিরক্ত তো করবোই। ঠিক আছে, তো এই বলেই আজকে শেষ করছি। তুই আমার ছোট ভাইয়ের মতো, এই জায়গাটাকে দেওয়ার জন্য, এবং আরো এগিয়ে যায়, এই ধরনের জিনিস কর, প্রচুর জনের সুবিধা হবে। মানে আমি আমার স্টুডেন্টদেরও বারবার বলছি যে আমি এই ধরনের জিনিস মানে ফরওয়ার্ড করি, তাদের ভীষণ উপকারে আসে। হ্যাঁ, করতে থাক। অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড টু এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো তাহলে দেখা হবে আবার নেক্সট সেশন রবিবারে তোমাদের সাথে, ঠিক আছে? আর দিদিকে যদি বিরক্ত করতে চাও তো অবশ্যই দিদির মেল আইডি গুগল করলেই পেয়ে যাবে। হ্যাঁ, এবং বড় লম্বা একটা দিদির একটা ইয়ে রয়েছে, কিন্তু মানে সিভি রয়েছে। আমি আর ওইখানে গেলাম না, কারণ আমি বলতে শুরু করলে শেষ বোধহয় হতো না, আমি সেই কারণে আর গেলাম না। তবে একটু গুগল করে নাও, দেখবে ওয়ার্ল্ড ফোকাসের কথা বলেছে, এবং শুধু ওয়ার্ল্ড ফোকাস না, রাটলেস থেকে শুরু করে আরো অনেক বইয়ের নাম পাবে। নিজে অনেক বইও লিখেছে, এডিটও করেছে। তো একবার লিস্টটা দেখে নাও, ওখান থেকেও মোটিভেশন পাবে, যেহেতু তোমরা প্রত্যেকেই পিএইচডি করছো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।